আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। দুবাই শহরের আল নাহদা নামক স্থানে যিনি আছেন তিনি আমাদের অনেকেরই পরিচিত মেহেদী হাসান ভাই। ওনার বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের চিলগাছা রঘুনাথপুর গ্রামে। তো উনি এবার যে ঘটনাটি পাঠিয়েছেন এটি শুনেছিলেন ওনার এক হাই স্কুল শিক্ষকের কাছ থেকে। ওনার স্কুলের নাম এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এই জায়গাটা ওখানকার নাকশি মাদ্রাসা বাজারে অবস্থিত। আর ওনার আগের ঘটনায় এই নাকশি মাদ্রাসা বাজারের কথা উনি উল্লেখ করেছিলেন। ওখানে একটা পাঠশালা ছিল, আর যেখানে ওনার বাবার দাদা ইসমাইল মোল্লা ধর্মীয় শিক্ষক ছিলেন। পরবর্তীতে একটা মাধ্যমিক বিদ্যালয়, একটা প্রাথমিক বিদ্যালয় হয় এই বাজারে। এই নাকশি মাদ্রাসা বাজারটা মূলত একটা ত্রিমোহনা জায়গায় গড়ে উঠেছে। বাজারের পশ্চিমে সীমাখালী গ্রাম শুরু, উত্তরে নাকশি গ্রাম, পূর্ব আর দক্ষিণে হচ্ছে ওনাদের চিলগাছা রঘুনাথপুর গ্রাম। আর আশেপাশে অনেক গ্রাম থাকায় অনেক ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে। উনিও স্কুলে লেখাপড়া করেছেন। আর ঘটনাটি যখন উনি শুনেছেন তখন উনি অষ্টম শ্রেণীতে পড়তেন, আর উনি শুনেছিলেন 2009 সালে। ওনাদের এই স্যার খুব ভালো গল্প শোনাতেন। তার গল্প আর উপস্থাপনা এতটা সুন্দর ছিল যে কেউ পছন্দ করবে। প্রতি বৃহস্পতিবার স্কুল ছুটির আগে উনি পর্যায়ক্রমে 6, 7, 8 এই 3 শ্রেণীর কোনো একটা শ্রেণীতে যেতেন আর গল্প শোনাতেন। তার মানে প্রতি 3 সপ্তাহ পর পর ওনারা ওই স্যারের গল্প শুনতে পারতেন। ওনাদের ওই স্যারের নাম ছিল হচ্ছে ঠাকুর স্যার। অনেকে তাকে পণ্ডিত স্যার নামেও চিনতেন। তো উনি আবার নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও গল্প শোনাতেন, কিন্তু সেটা অন্য দিনে, যেহেতু তাদের পড়াশোনার চাপ বেশি এই কারণে তাদের একটু গল্প কমই শোনাতেন। আর ওনার গল্প শোনার জন্য স্টুডেন্টরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন যে স্যার কবে গল্প শোনাবেন, কবে বৃহস্পতিবার আসবে। আর উনি একটা গল্প বা ঘটনা বেশ কয়েকটি ক্লাস নিয়ে বলতেন, একবারে শেষ করতে পারতেন না। কয়েক মাস লেগে যেত মাঝে মাঝে যে একটি গল্প শেষ করতে। তো এই ঠাকুর স্যার উনি হিন্দু ধর্মের তো একজন মানুষ বটেই, উনি হিন্দু ধর্মের যেই বইটা রয়েছে এই বইটা পড়াতেন আর কি। বেশ বয়স্ক মানুষ, খুব ভালো মানুষ ছিলেন। তো বেশিরভাগ ছেলে মেয়েরা স্যারের কাছে অনুরোধ করতেন যে স্যার ভূতের গল্প বলেন। যদিও বা ঠাকুর স্যার যেসব গল্প ওনাদেরকে শোনাতেন বেশিরভাগই ছিল রূপকথার বা কাল্পনিক গল্প, কিন্তু মাঝে মাঝে উনি বাস্তব ঘটনার বিভিন্ন বিবরণ দিতেন। তো তেমনই একটি ঘটনা উনি বলেছিলেন ক্লাসে। এই ঠাকুর স্যারের মামা বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতে। আর সময়টা উনি উল্লেখ করেছিলেন 1980 বা এর আশেপাশের কোন একটি সময়। ঘটনাটি ঘটে বর্ধমান জেলা সদর হসপিটালের নিকটবর্তী একটি গ্রামে। গ্রামের নামটা কি ছিল এটি উনি মনে করতে পারেন নাই, মেহেদী হাসান ভাইও আমাদেরকে বলতে পারেন নাই। তো ওই গ্রামের 3টা ছেলে, একজনের নাম দিলীপ, আরেকজনের নাম নিখিল, আরেকজনের নাম আনন্দ। এরা ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু। সবার বয়স 20 থেকে 22-এর মধ্যে হবে। এই 3টা ছেলে ছিল খুবই বখাটে স্বভাবের। লেখাপড়া বাদ দিয়ে গ্রামে বিভিন্ন অপকর্ম করে বেড়ানোই ছিল তাদের কাজ, যেমন ছোটখাটো চুরি, মারামারি ইত্যাদি। তাদের নামে প্রায় নালিশ আসতো, সালিশ বসতো, পঞ্চায়েত ডাকা হতো, সেখানে বেদম পিটুনি খেত, পরিবারের সদস্যদের হাতেও বেদম পিটুনি খেত। পিটুনি খাবার পর 2-3 দিন মোটামুটি তারা ঠিকঠাক থাকতো, তারপর আবার যা তাই আবার সেই একই কাজ করতো। তো এইভাবেই চলতে থাকে। তো একদিন দিলীপ, নিখিল আর আনন্দ মিলে প্ল্যান করে যে আজকে রাত্রে তারা মুরগি চুরি করে খাবে। পরিকল্পনা যেদিন করা হয় সেদিন ছিল ঘুটঘুটে অন্ধকার, মানে অমাবস্যার রাত। অন্ধকার রাতে চুরি করতে সুবিধা, এই জন্য তারা এই রাতটা বেছে নিয়েছিল। সাধারণত অমাবস্যার রাতে কেউ বের হয় না, আর এই কারণে তাদেরও ধরা খাবার সম্ভাবনা নেই বললেই চলে। এই গ্রামের উত্তর পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে ঘন জঙ্গল, আর উত্তর পূর্ব দিকে রয়েছে ফাঁকা মাঠ। তৎকালীন এখনকার মতো এত ঘন বসতি সেখানে ছিল না। গ্রামের সিংহভাগ মানুষ গ্রামের দক্ষিণ দিকে থাকতো। তো তারা 3জন প্ল্যান করে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন কাজটা করতে হবে।
প্রথমে আনন্দ দিলীপের ঘরের জানালার কাছে এসে বিড়ালের ডাক দেবে। তারপর আনন্দ আর দিলীপ নিখিলের বাড়িতে গিয়ে বিড়ালের ডাক দিলে নিখিল বেরিয়ে আসবে। তো সেই রাত্রে দিলীপ অপেক্ষা করতে থাকে কখন আনন্দ আসে আর বিড়ালের ডাক দেয়। একসময় আনন্দ আসে আর বিড়ালের ডাকও দেয়। ডাক শুনে দিলীপ ঘর থেকে বের হয়। তারপর একইভাবে নিখিলকে ডাকে। তারা সাথে একটা ছুরি আর দেশলাই নিয়ে বেরিয়ে পড়ে মুরগি চুরির উদ্দেশ্যে। তো একটা বাড়ি থেকে তারা সফলতার সাথে দুটি বড় সাইজের মুরগি চুরি করতে সক্ষম হয়। ওই মুরগি দুটি চুরি করে তারা গ্রামের উত্তর প্রান্তে চলে যায়, ওখানে তো মানুষজন কম থাকে। তো ওখানে একটা জঙ্গল রয়েছে, জঙ্গল যেখানে শেষ হয়েছে এরপর একটা বিলের শুরু হয়েছে। তো ওই ফাঁকা জায়গাটা নিরাপদ, ওখানে তারা আগুন জ্বালিয়ে যদি রান্নাও করে এত রাত্রে কেউ ওখানে আসবে না। যাই হোক, তারা সেখানে মুরগি দুটোকে জবাই করে আগুনে পুড়িয়ে খায়। সবকিছু মিলিয়ে অনেক রাত হয়ে গেছে। তিন বন্ধুই ধূমপান করত। তারা বিড়ি খাচ্ছে আর পরামর্শ করছে যে যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায় তাহলে কিভাবে তারা বিপদ থেকে বাঁচবে আর কি করলে তাদেরকে কেউ সন্দেহ করবে, এটা নিয়ে আলোচনা চলছে আর কি। তো তারা এসব নিয়ে আলোচনা করছে, এমন সময় দিলীপ লক্ষ্য করে দূর থেকে একটা আলো তাদের দিকে আসছে। এটা দেখে দিলীপ বাকি দুজনকে দেখায় সেটা। তারা একদম নীরব হয়ে যায়। প্রথমে তারা ধারণা করে এটা হয়তো প্যারানরমাল কিছু হবে, কিন্তু না, এটা কোনো ভৌতিক বিষয় নয়, এটা একটা গাড়ির আলো। তারা বেশ অবাক হয়, এত রাত্রে এখানে গাড়ি কি জন্য আসবে। তো দিলীপ অন্যদেরকে বলে, এই চল চল তাড়াতাড়ি পালাই। নিখিল বলে, না না, পালানো যাবে না, চল পাশের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি আর দেখি বিষয়টা কি। তো তারা তিনজন দ্রুত পাশের একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। গাড়িটা এদিকে আসতে থাকে আর রাস্তার শেষ প্রান্তে এসে থেমে যায়। যেখানে গাড়িটা থামে তার প্রায় 200 মিটার দূরে একটা ঝোপের আড়ালে লুকিয়েছিল ওরা তিন বন্ধু। ওরা ভয় পাচ্ছিল কারণ গাড়িটা অনেক কাছে চলে এসেছিল, ওরা যদি ধরা পড়ে যায়। যাই হোক, একসময় গাড়ি চালক গাড়ির আলো নিভিয়ে দেয়। ঘুটঘুটে অন্ধকার থাকার কারণে ওরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ গাড়ির দরজা খোলার শব্দ পেল আর সেখান থেকে ফিস ফিস কথার আওয়াজ ভেসে আসছে। প্রায় 1 মিনিট পর ওরা বুঝতে পারে এবার গাড়ির পেছনের যে ডালা সেটা খোলা হয়েছে আর কোন একটা ভারী কিছু গাড়ি থেকে টেনে নামানোর সময় ঘর্ষণের ফলে যেরকম শব্দ হয় ঠিক তেমন শব্দ ওরা শুনতে পায়। মনে হচ্ছে 2-3 জন কিছু একটা গাড়ি থেকে টেনে নামালো। তারপর তারা আবার ফিস ফিস করে কথা বলতে শুরু করে। এর 2 মিনিট পর গাড়িটা আবার স্টার্ট দেয় আর তখন ওরা তিনজন লক্ষ্য করে গাড়িটার সামনে 2 জন লোক দাঁড়িয়ে আছে আর তাদের পায়ের কাছে পড়ে আছে কাপড়ে মোড়ানো একটা লাশ। ওদের আর বুঝতে বাকি রইল না এটা একটা লাশবাহী গাড়ি আর একটা লাশ এখানে ওরা নামিয়ে এনেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত রাত্রে এই নির্জন জায়গায় লাশ নিয়ে তারা কেন আসবে? এখানে তো কোনো ঘরবাড়ি নাই, এখানে তো কোনো শ্মশান নাই, তাহলে এখানে আসবে কেন? ওরা ভাবে নিশ্চয়ই এটা কোনো মার্ডার। এরকম বিভিন্ন প্রশ্ন ওদের মাথায় ঘুরতে থাকে। একটা সময় শুকনো পাতার মর্মর শব্দ ওদের চেতনা ফেরত আসে। মানে ওরা একটা ঘোরের মধ্যে ছিল যে হচ্ছেটা কি, আর ওরা বুঝতে পারে লোক দুটো লাশ টেনে নিয়ে যাচ্ছে। লোক দুটোর কাছে ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল, সেটার আলো দিয়ে তারা পথ চলতে থাকে আর সেই লাশ 2 জন মিলে টেনে নিয়ে যাচ্ছে উঁচু করে। এমন সময় দিলীপ ফিসফিস করে বলে ওঠে, যাক বাবা, বাঁচা গেল, এখন চল তাড়াতাড়ি বাড়ি ফেরত যাই, কারণ কোন বিপদ হয় তার কোনো ঠিক ঠিকানা নাই আমাদের। নিখিল বলে, না রে, বিষয়টা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, চল ওদের পিছু পিছু যাই আর গিয়ে দেখি ওরা করেটা কি লাশ নিয়ে। নিখিলের কথায় আনন্দ রাজি হয়, দিলীপ এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়, কারণ দিলীপ ছিল একটু ভীতু টাইপের। ভীতুও না, আবার খুব যে সাহসী তাও না, মানে একটুতেই ভয় পেয়ে যায় এই আর কি। ওরা 3 জন দূরত্ব বজায় রেখে ওই লোক দুটোর পিছু পিছু যেতে থাকে, মানে এমন ভাবে যেতে থাকে যাতে কোনোভাবেই ওই লোক দুটো টের না পায় যে ওদেরকে কেউ ফলো করছে। লোক দুটো বিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একসময় জঙ্গলের ভেতরে প্রবেশ করে। এমন সময় দিলীপ, নিখিল আর আনন্দ এই 3 জন একে অন্যের হাত টেনে ধরে। 3 জনই বলে, না রে, আর সামনে যাবো না, বিপদ হতে পারে। কিন্তু এর মধ্যে আবার নিখিল বলে, বিপদ তো হতে পারে,
কিন্তু আমার মনে হয় যা হয় হবে, আমরা যদি 3 জন আছি আর তারা মাত্র 2 জন, আর ওদের থেকে আমরা শক্তি শরীরে বেশি রাখি। ভয় পাস না, চল তো গিয়ে দেখি এই বদ লোক দুটা এই লাশ কোত্থেকে পেল, লাশটা নিয়ে করে কি, এটা তো দেখতে হবে। বিষয়টা তো আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, বিষয়টা তো আবার ভুতুরেও না, সুতরাং ভয় কিসের, চল। ওই লোক দুটো জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলছে, আর ওই 3 জনও পেছন পেছন চলছে। জঙ্গলটা বেশ বড় আর ঘন। ওই জঙ্গলের সীমানা শেষ হয়েছে যেখানে, ওই শেষের দিকে রয়েছে একটা ফাঁকা জায়গা। ওখানে ছিল পুরনো পরিত্যক্ত একটা বাড়ি। বাড়িটি ইংরেজ শাসন আমলে বানানো হয়েছিল। সেখানে নাকি তখনকার শাসকরা বিশ্রাম নিত এখানে বেড়াতে আসলে বা শিকার করতে আসলে। তখন তো আরো অনেক বন জঙ্গল ছিল, জঙ্গলে অনেক প্রাণী ছিল, এখন তার কিছুই নাই সেগুলো। আর ওই বাড়িতে তারা বিভিন্ন কর্মকাণ্ড তারা করত। ওই বাড়িটার অনেকাংশ ভেঙে পড়েছে, দেয়াল বা বাড়ির বিভিন্ন অংশে গাছ জন্মেছে। তো লোক দুটো লাশ নিয়ে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে। আনন্দ, নিখিল আর দিলীপ খেয়াল করলো ওই ঘরের ভেতর থেকে আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কেউ প্রদীপ জ্বালিয়ে রেখেছে। তোরা 3 জন গুটি গুটি পা করে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। আর একটা জানালার পাশে তারা দাঁড়ায়, যেটা ছিল লোহার শিকের। শিকগুলো জং পড়ে খুবই বাজে অবস্থা। তো বাইরে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার থাকায় তারা নিশ্চিত হয় যে তাদেরকে ভেতর থেকে কেউ দেখতে পাচ্ছে না। আর জানালাটা বেশ বড়, বাইরে থেকে ভেতরে স্পষ্ট দেখা যায়। ওরা খেয়াল করে ওই লোক দুটো ছাড়া ওখানে আরো একজন লোক আছে। ঘরের ভেতর প্রদীপ জ্বলছে, সেই আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছিল ভেতরে কি কি হচ্ছে। লোক দুটো অন্য একটা লোকের সাথে কথা বলছে, খুব আস্তে আস্তে কথা বলছে। কথাগুলো স্পষ্ট বোঝা না গেলেও মোটামুটি যতটুকু বুঝেছিল সেগুলো কথাগুলো এরকম ছিল যে গুরুজি আজকে মারা গেছে, আত্মহত্যা করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই বয়সী মেয়ের লাশ, এরকম কথা শোনা যাচ্ছে আর কি। একটু পরে লোক দুটো চলে যায়। লোক দুটো চলে যাওয়ার সময়ও এদের 3 জনকে কিন্তু তারা দেখতে পায়নি। তো নিখিল, দিলীপ আর আনন্দ বুঝতে পারে এই লোক দুটো এই লাশটাকে 3য় লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। কিন্তু এই লোকটা এই লাশ দিয়ে করবেটা কি, তার কি কাজে আসবে এই লাশ, এসব চিন্তায় তাদের মাথা তো ঘুরপাক খাচ্ছে। ওরা খেয়াল করে ওই লোকটার পরনে একটা ধুতি আর মাথায় কালো একটা কাপড় বাঁধা, গলায় অসংখ্য মালা। ওদের 3 জনের বুঝতে বাকি রইল না এই লোকটা আসলে তান্ত্রিক গোছের কেউ। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাড়িতে তো কেউ থাকে না, এই তান্ত্রিক কোত্থেকে আসলো, এর বাড়ি কোথায়, আর এই তান্ত্রিক এই লাশটা নিয়ে এখন কি করবে। দিলীপ আনন্দ আর নিখিলের উদ্দেশ্যে ফিসফিস করে বলে, এই বেটা তান্ত্রিক এই লাশ নিয়ে কিছু একটা করবে রে, আমাদেরকে ভয় পেলে চলবে না, দেখি কি করে, আর কোন হতভাগিনীর লাশ এখানে। কেউ কোনো শব্দ করবি না, যা হয় হবে, আগে দেখি তান্ত্রিক করেটা কি। এই ফিসফিস শব্দটা তান্ত্রিক মনে হয় কিছুটা শুনতে পেয়েছিল। সে এদিক ওদিক খুঁজতে থাকে, আর বাইরে অন্ধকার থাকার কারণে সে কিছু দেখতে পেল না। তান্ত্রিক হয়তো মনে মনে ভেবেছে এত রাত্রে ঘোর অন্ধকার আর নির্জন জায়গায় কেই বা আসবে। সে তার কাজে মত দিল। তান্ত্রিক প্রথমে কিছু ধূপ বা ছাই হাতে নিয়ে সেই ছাই দিয়ে গোল করে একটা বড় বৃত্ত আঁকলো। তারপর লাশটাকে সেই বৃত্তর ভিতরে শুইয়ে দিল। শুরুতেই বুঝতে পেরেছিল তাদের কথাবার্তা শুনে এই 3 জন যে ওই লাশটা কিন্তু একটা মেয়ের লাশ ছিল। তো তারপর তান্ত্রিক মন্ত্র পড়ে লাল সিঁদুর দিয়ে সেই বৃত্তের রেখার 5 কি 4 আঙ্গুল দূরত্ব রেখে আর একটা বৃত্ত আঁকলো। 2 বৃত্তের যে রেখা, এই রেখার মাঝখানে যে ফাঁকা জায়গা, সেই জায়গার চারপাশে অনেকগুলো মোমবাতি রাখলো, আর মন্ত্র পড়ে সেগুলো এক এক করে জ্বালিয়ে দিল। লাশটা ছিল ঠিক বৃত্তের মাঝ বরাবর। লাশের 2 পাশে যে ফাঁকা জায়গা ছিল সেখানে এক পাশে একটা ক্রস চিহ্ন এঁকে দেয়। সেই চিহ্নর কেন্দ্রস্থলে মন্ত্র পড়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিল। লাশের অপর পাশে একটা ত্রিশূলের চিহ্ন এঁকে দিল। তান্ত্রিক আর ওই ত্রিশূলের সামনে আর পেছনে 2টো মোমবাতি একইভাবে জ্বালিয়ে দিল। এরপর কাপড়ে মোড়ানো লাশ যেটা ছিল, লাশ থেকে লাশের কাপড় খুলে নিল। তখন মোমবাতির আলোতে ওরা 3 জন দেখতে পেল এটা 20 থেকে 22 বছর বয়সী একটা মেয়ের লাশ। লাশটাকে কাটাছেঁড়া করা হয়েছে, শরীরের বিভিন্ন অংশ সেলাই করা। বুঝতে পারলো এই লাশটার পোস্টমর্টেম হয়েছে। কিন্তু লাশটা পোস্টমর্টেম হওয়ার পর পরিবারের কাছে যাওয়ার কথা, এখানে কিভাবে আসলো?
নিশ্চয়ই ওরা চুরি করেছে। আর ওদের কথাবার্তা যখন বলছিল, সব কথা তো ওরা বুঝতে পারেনি, কিন্তু এতটুকু বুঝেছিল একটা মেয়ের লাশ ওরা নিয়ে এসেছে। যাই হোক, তারপর ওই তান্ত্রিক লাশটাকে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দিয়ে ঘরের এক কোণ থেকে একটা পাত্র আনলো। সেই পাত্রের ভেতর থেকে কিছু লোহার পেরেক নিয়ে গন্ডির ভেতরে আসলো। লাশের মুখের যে জায়গা, এই জায়গাটা খোলা রেখে তান্ত্রিক লাশের পেটের উপর বসে পড়ল। তান্ত্রিকের এসব কার্যকলাপ দেখে ওদের তিনজনের খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছিল একটা লাঠি নিয়ে তান্ত্রিকের পিঠে ধপাস করে একটা বাড়ি মেরে দিই, কিন্তু ওরা সাহস পাচ্ছিল না। গ্রামে তো ওদেরকে অনেকেই ভালো নজরে দেখে না, এখন যদি কোনো ভালো কাজ করতেও যায় হিতে বিপরীত হতে পারে। এই চিন্তা করে ওরা চুপচাপ বসেছিল, দেখে যাচ্ছিল যে তান্ত্রিক আসলে করেটা কি। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো, জোরে জোরে মন্ত্র পড়েই যাচ্ছিল। ওরা তিনজন বুঝতে পারলো এই তান্ত্রিক আসলে ভয়ানক কোন একটা সাধনা করতে বসেছে। মন্ত্র পড়ার 10 থেকে 12 মিনিট পর থেকে ওরা তিনজন অনুভব করলো এই বাড়ি এবং আশেপাশের জায়গাটা আস্তে আস্তে খুব গরম হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে তীব্র গরম ওদের কাছে অনুভূত হতে থাকে। ওদের খুব অস্বস্তি লাগতে থাকে, তবুও সামনে কি হতে যাচ্ছে সেটা দেখার তীব্র নেশা চেপে বসেছে ওদের মাথায়। এভাবে কিছুক্ষণ চললো। তান্ত্রিক মন্ত্র পড়ে যাচ্ছে একদম বিরতিহীন ভাবে। একটু পরে শুরু হয় বাতাস। দিলীপ, নিখিল আর আনন্দ ভাবে মনে হয় ঝড় উঠেছে। ধীরে ধীরে বাতাস বৃদ্ধি পেতে থাকে, মনে হচ্ছে এখনই সব লন্ডভন্ড হয়ে যাবে। ওরা তিনজন খুবই ভয় পাচ্ছিল। একজন আরেকজন হাত চেপে ধরে বসে বসে সৃষ্টিকর্তাকে ওরা স্মরণ করছিল। অবাক করা বিষয় হচ্ছে, ওরা লক্ষ্য করলো এত বাতাসেও একটা মোমবাতিও নিভে গেল না, সেগুলো একদম স্বাভাবিকভাবেই জ্বলছে। মনে হচ্ছে বাতাস তাদের স্পর্শই করতে পারছে না। হঠাৎ তান্ত্রিক যেখানে বসেছিল ঠিক তার সামনে দুটো মোমবাতি সে হাত দিয়ে নিভিয়ে দিল। তান্ত্রিক তার হাতটা বাড়িয়ে দিয়ে হাতটা একটু নিচুর দিকে দিল, জোরে করে ওই হাতের বাতাসে নিভে গেল দুটো মোমবাতি। এদিকে মুহূর্তের ভেতরে বাতাসটাও থেমে গেল। 10 থেকে 15 সেকেন্ড পর তান্ত্রিক আবার সেই নিভানো মোমবাতি দুটো জ্বালিয়ে দিল। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না ওরা। ওরা খেয়াল করে হঠাৎ করে লাশটা মনে হলো একটু নড়ে উঠলো। লাশ নড়ে উঠতে দেখে ওরা ভাবে এটা কি করে সম্ভব, মৃত মানুষ আবার কিভাবে নড়াচড়া করবে? না না, এরা ভুল দেখেছে, এটা তো হতেই পারে না। কিন্তু না, লাশটা নড়ছে, আর সেটা নড়েই চলেছে। মৃগী রোগীরা যেভাবে খিঁচুনি দেয় শরীরে যখন তাদের মৃগী রোগটা শুরু হয়, ঠিক ওইভাবে মনে হচ্ছে লাশটা খিঁচুনি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মৃত লাশ এভাবে নড়াচড়া করছে, এটা কি কোনো স্বাভাবিক বিষয়? এতক্ষণ পর্যন্ত সবকিছু তো স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল বা স্বাভাবিকভাবে চলছিল। মুরগি চুরি থেকে শুরু করে নিয়ে এতটা পথ আসলো, কোনো জিনভূতের দেখা তো পায় নাই, কিন্তু এখন হচ্ছে নাকি? তো এসব দেখে দিলীপ রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করে দেয়। নিখিল দিলীপের চোখ মুখ চেপে ধরে। দিলীপ ওদিকে আনন্দকে ফিসফিস করে বলে যে আজকে যে কপালে কি আছে রে, আমাকে ছাড়, ভয় নাই। তো যাই হোক, শব্দ তো করা যাবে না, শব্দ হলে এখানে ঝামেলা আছে। এখানে যা কিছু হচ্ছে সবই অস্বাভাবিক, এখানে কৌশলে পালাতে হবে। তিন বন্ধু বুঝতে পারে আসলে তারা এক ভীষণ বিপদে পড়ে গেছে, তাদের উচিতই হয় নাই এই জায়গায় আসা। এখন উপায় একটা, যে করে হোক পালাতে হবে। এসব ভাবতে ভাবতে ওরা খেয়াল করে লাশটা হা করে উঠলো, আর হা করার সাথে সাথে তান্ত্রিক একটা পেরেক সেই লাশের মুখের ভিতরে ঢুকিয়ে দিল। তান্ত্রিক এবার উচ্চস্বরে মন্ত্র পড়তে থাকে। ওই লাশটা সেই পেরেক চিবিয়ে খেতে থাকে। মনে হচ্ছে সে কোনো নরম হাড্ডি খাচ্ছে। পেরেক ভাঙার কর্মর শব্দও হচ্ছে। মাত্র 10 সেকেন্ডের মতো সময় একটা লোহার পেরেক চিবিয়ে খেয়ে ফেলে সেই লাশটা। চোখের সামনে এই ভয়ানক দৃশ্য দেখে ওরা একদম হতভম্ব হয়ে যায়। এভাবে একটা পেরেক খাওয়া শেষ হলে লাশটা আবার হা করে, সাথে সাথে তান্ত্রিক আর একটা পেরেক তার মুখের ভেতর পুরে দেয়। এভাবে একটার পর একটা পেরেক খেতে থাকে সেই লাশটা। তান্ত্রিক সবকিছু করলেও তার মন্ত্র পড়া কিন্তু বন্ধ করেনি। বেশ কিছু পেরেক খাবার পর হঠাৎ করে লাশটা অট্ট হাসি দিয়ে ওঠে, আর সেই হাসির শব্দে দিলীপ, নিখিল আর আনন্দের আত্মা কেঁপে ওঠে। ভয়ঙ্কর এক হাসি ছিল। প্রিয় লিসেনার্স, একবার ফিল করুন, গহীন জঙ্গলের পাশে একটা লাশ নিয়ে একটা তান্ত্রিক তন্ত্র সাধনা করছে। সেই লাশ নড়াচড়া করছে, সেই লাশ লোহার পেরেক চিবিয়ে খাচ্ছে আর এইভাবে হাসছে। এই দৃশ্য কি কারো সহ্য করার কথা?
সে যত বড় সাহসী মানুষই হোক না কেন। দিলীপ তখন চিৎকার করে ওঠে আর ওইখান থেকে দেয় এক দৌড়। দিলীপের চিৎকার আর তার দৌড় দেয়া দেখে নিখিল আর আনন্দ বুঝতে পারে তান্ত্রিক বেড়া তো টের পেয়ে গেছে তারা এখানে আছে, কি আর করা। ওইদিকে তারাও দিয়েছে দৌড়। ওরা তিনজন যে যেদিকে পারতেছে দিক বিদিক দৌড়াচ্ছে। কে যে কোন দিকে যাবে সেই খেয়াল তাদের নেই, মাথায় শুধু একটা জিনিসই কাজ করছে, এখান থেকে পালাতে হবে যদি প্রাণ বাঁচাতে চায়। দৌড়াতে দৌড়াতে একসময় আনন্দ খেয়াল করলো তার পিছু পিছু কেউ একজন আসছে। সে আবার চিৎকার করে বলে ওঠে, কে রে? পিছন থেকে নিখিল বলে, আমি নিখিল। তখন আনন্দ থেমে যায় আর নিখিল কাছে আসতে থাকে। তো কাছে আসার পর দেখে যে না, এটা আসলে নিখিলই, ভূত প্রেত কিছু না। ওরা দুজনে একে অন্যকে ধরে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে, দুজনে কাঁপছে ভয়ে। একটু স্বাভাবিক হলে নিখিল বলে, এই দিলীপ কোথায় রে? ওরা দিলীপকে ডাকতে থাকে কিন্তু দিলীপের কোনো সারা শব্দ তারা পায় না। ওরা দুজনেই দিলীপকে খুঁজতে থাকে, অনেক খুঁজে দিলীপকে তারা পায় না। শুধু ওই পুরনো বাড়ির দিকে যাওয়াটা বাকি ছিল, কিন্তু ওদিকে যাওয়ার সাহস কিন্তু ওরা পাচ্ছে না। ওরা বুঝতে পারে দিলীপ কোন একটা বিপদে পড়েছে। ওরা সিদ্ধান্ত নেয় এখন বাড়িতে ফেরত যাবে আর সবাইকে ডেকে তুলবে আর সবকিছু খুলে বলবে। তারপর বাড়ির মানুষকে সাথে করে নিয়ে দিলীপকে খুঁজতে হবে। যা হয় হবে, মানুষজন যা বলে বলুক, মানুষজন যত খুশি মারধর দিক, কিন্তু যে করেই হোক তাদের বন্ধু দিলীপকে খুঁজে বের করতেই হবে। ওরা দেরি না করে প্রথমে দিলীপের বাড়িতে যা সবকিছু খুলে বলে। দিলীপের মায়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। বাকিরা তো ওদের অনেক বকাঝকা করতে থাকে, কেউ লাঠি নিয়ে আসতে থাকে পিটাবে বলে। একজন বলে, এসব বকাঝকা করার সময় এখন না, তাড়াতাড়ি চলো দিলীপকে খুঁজে বের করি। তারা আরো কিছু মানুষকে খবর দেয়। নিখিল, আনন্দ ওদের সাথে দিলীপের পরিবারকেও সাথে নিয়ে, আর অনেক পুরুষ সদস্যরা ওখানে ছিল। কেউ মশাল জ্বালিয়েছিল, কেউ হারিকেন নিয়ে এসেছিল, কারো হাতে টর্চ লাইট ছিল। তো তারা দিলীপকে খুঁজতে বের হয়। সবাই মিলে খুঁজতে খুঁজতে জঙ্গল ধরে সেই পরিত্যক্ত বাড়ির দিকে আসতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর দিলীপকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় সেই বাড়ি থেকে 300 থেকে 400 মিটার দূরে। ওখানে অজ্ঞান অবস্থায় সে পড়েছিল, তাকে উদ্ধার করা হয় সেখান থেকে। তারপর তারা সেই বাড়ির ভেতরে যাবে বলে সিদ্ধান্ত নেয়, দেখতে হবে আসলে কি হয়েছে ওখানে। যেভাবে সেই কাজ, সেই বাড়িতে গিয়ে তারা যে মানে যেই দৃশ্যটা দেখে, এই দৃশ্যটা দেখে তাদের সবার পিলে চমকে যায়। তারা দেখে সেই মেয়ের লাশটা সেভাবেই ওই গন্ডির মধ্যেই পড়ে আছে, মানে ওই বৃত্তের মধ্যে পড়ে আছে, আর তার পাশে উপর হয়ে শুয়ে আছে তান্ত্রিকের মৃতদেহ। কে যেন তান্ত্রিকের ঘাড় ভেঙে মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে রেখেছে, আর তার জিহ্বাটা প্রায় আধা বের হয়ে এসেছে, আর চোখ দুটো খোলা। দেখে বোঝা যাচ্ছে খুব ভয়ঙ্কর কিছু দেখেছে তান্ত্রিক তার মৃত্যুর আগে, আর খুব নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। পরদিন সকালে এই ব্যাপারটা তো জানাজানি হয়ে যায়। ওই হাসপাতালে চাকরি করত একজন জানান যে ওই দিন সন্ধ্যায় একটা আত্মহত্যা করা লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাশটাকে পোস্টমর্টেম করে ওই মর্গে রাখা হয়েছিল পরিবারকে বুঝিয়ে দেওয়ার জন্য, আর তখনই ওই লাশটা ওখান থেকে চুরি হয়ে যায়। আর সেটা অনেক দামে ওই হসপিটালেরই একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আর 2 জন স্টাফ এই তান্ত্রিকের কাছে বিক্রি করে, আর এরা 3 জন মিলেই এই অপকর্মটা করেছিল। যাই হোক, এই ঘটনার পরে সেই গ্রামে বা হাসপাতালে যারা যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের সাথে কোনো আইনি ঝামেলা হয়েছিল কিনা বা কি কি ঘটেছিল এই ঘটনাকে কেন্দ্র করে, সেগুলো অজানা রয়ে গেছে। ঠাকুর স্যার এগুলো বলেননি, তবে মূল বিষয়টা তিনি স্টুডেন্টদেরকে বলেছিলেন। সেদিন তান্ত্রিক কি সাধনা করছিলেন আর কেনই বা তার এমন মৃত্যু হলো। সেদিন তান্ত্রিক যেটা করছিল সেটাকে বলা হচ্ছে সব সাধনা। মৃত মানুষের মধ্যে একটা পিশাচকে আমন্ত্রণ করা। এই সাধনা শুধু একজন অভিজ্ঞ আর তন্ত্র শিক্ষায় সিদ্ধ কোনো অঘরী তান্ত্রিক করতে পারে। এই সাধনা করতে প্রয়োজন এমন একটা লাশ যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আর সেটা যদি কোনো মেয়ের লাশ হয়, অবিবাহিত, তাহলে আরো ভালো হয়। মূলত এরকম টাইপের লাশই এটা ছিল। আত্মহত্যা করা লাশ হলে এটার উপর যে পিশাচটা আসে সেই পিশাচটাও খুব শক্তিশালী হয়। এই সাধনা করতেও হয় অমাবস্যার রাতে। ঘটনাক্রমে ওই রাতটাও অমাবস্যার রাত ছিল। তান্ত্রিক যখন সবকিছু গুছিয়ে লাশের উপর বসে মন্ত্র পড়ছিল, তখন ওই লাশের ভেতরে আসা পিশাচ ক্ষিপ্ত হয়। মূলত ওই পিশাচকে আহ্বান করছিল। শুরুতে তো ওই লাশের মধ্যে ছিল না,
পিশাচ জানতো যদি সে একবার ওই লাশের মধ্যে ঢোকে এবং তান্ত্রিক তার রিচুয়ালগুলো সম্পূর্ণ করতে পারে, তাহলে সে ওই তান্ত্রিকের গোলাম হয়ে যাবে। তান্ত্রিক যা বলবে সেটাই করতে হবে। মূলত তাকে যখন আহ্বান করা হয়, সে খুব রেগে ওদিকে আসছিল, যার কারণে ওই জায়গাটা নাকি অনেক গরম হয়ে গিয়েছিল। আর এই ধরনের পিশাচ যদি কোথাও রেগে কোথাও আসতে থাকে, তখন নাকি এরকম ঝড় হয়। এই কারণে ওখানে ঝড় হচ্ছিল। ওই পিশাচটি ওই গণ্ডির কাছে এসে থেমে যায়। সে ওই গণ্ডির ভেতরে প্রবেশ করতে পারছিল না। ওটা ছিল তন্ত্রমন্ত্র পড়ে বন্ধ করা একটা গণ্ডি। তো যখন তান্ত্রিক দুটো মোমবাতি নিভিয়ে দেয়, তখন ওই পিশাচটি ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। যখনই ওই পিশাচটি ভেতরে প্রবেশ করে, তখন তান্ত্রিক কৌশলে তাকে আটকে ফেলে, আবার ওই মোমবাতি দুটো জ্বালিয়ে দেয়। মূলত গণ্ডির ভেতরে দুটো চিহ্ন আঁকা ছিল, একটা ত্রিশূলের আর একটা হলো ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নের কাছে যখন ওই পিশাচটি আসে, তখন ওই ত্রিশূল আঁকানো ওই জিনিসটা তন্ত্র বলে তাকে আঘাত করে। সেই আঘাতে ওই পিশাচটি দুর্বল হয়ে যায়। এই সুযোগে তাকে ওই মেয়ের লাশের ভেতরে ঢুকতে তান্ত্রিক বাধ্য করে। আর বাধ্য করেছিল, যখন সে বাধ্য হয়ে ঢুকেছিল, তখন ওই লাশের ভেতর তাকে বন্দি করে ফেলে। সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিল, কিন্তু তান্ত্রিকের মন্ত্র জালে এসে ফেসে যায়। আর ওই পেরেকগুলো ছিল মন্ত্র পড়া পেরেক, যেটা খাইয়ে ওই পিশাচকে বশে আনছিল। হঠাৎ করে এই সব সাধনা ভঙ্গ হয় যখন এই দিলীপ ভয়ে চিৎকার দেয়। যখন চিৎকার দেয়, তখন তান্ত্রিক ঘাবড়ে যায়, আর তখনই তার মন্ত্র পড়া থেমে যায়, আবার এলোমেলো মন্ত্র বলে ফেলে। আর এই ভুলের কারণেই ওই মেয়ের ভেতরের থাকা ওই পিশাচটি সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। আর ওই অবস্থাতেই তান্ত্রিককে সে মেরে ফেলে। তান্ত্রিক কিছু বুঝে ওঠার আগে এই ঘটনাটা ঘটে যায়। তান্ত্রিকও জানতো না বাইরে কে চিৎকার দিল, আর সে কোনো কিছু বুঝে ওঠার আগে, কোনো প্রতিরোধ সৃষ্টি করার আগে ওই পিশাচটি তাকে মেরে ফেলে। আর পিশাচটি তাকে মেরে ফেলার সাথে সাথে তার যাবতীয় বন্ধনই ছিন্ন হয়ে যায়, আর ওই পিশাচটিও মুক্ত হয়ে ওখান থেকে চলে যায়। যেহেতু মেয়েটা আত্মহত্যা করেছিল, আর আত্মহত্যাকারী কোনো লাশের মধ্যে এই টাইপের কোনো পিশাচ যদি ঢুকে যায়, ওই পিশাচকে দিয়ে হেন কোনো কাজ নাই যেটা করানো যায় না। আর এই টাইপের যে পিশাচগুলো আত্মহত্যাকারী লাশের মধ্যে ঢোকে, এগুলো এমনিতে অনেক শক্তিশালী হয়। তো তান্ত্রিকরা, বিশেষ করে অঘরী তান্ত্রিকরা, এই পিশাচটা হর হামেশাই করে থাকে। আর এই ধরনের পিশাচ সাধনা বা সব সাধনাটা অনেক জায়গায় প্রচলিত আছে। অনেকেই আফ্রিকা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের পিশাচ সাধনা করে থাকে, যেটা আর একটা নাম সব সাধনা। সব মানে মৃতদেহের উপর সাধনা করে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই টাইপের পিশাচ সাধনার ঘটনা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন। এই পদ্ধতিটা অনেকটাই একই রকম, যারা এই পদ্ধতিতে সাধনা করে আর কি। তো অঘরী যারা তান্ত্রিক, তাদের জীবনের একটা সিংহভাগ সময় এই সাধনার পিছনে দিয়ে থাকেন। তারা পিশাচকে নিয়ন্ত্রণ করে, পিশাচকে দিয়ে বিভিন্ন অসাধ্যকে সাধন করার চেষ্টা করে। অন্য তান্ত্রিকরাও পারে, তবে অঘরী তান্ত্রিকরা, তারা যেহেতু বিয়ে শাদী করে না, সংসার থেকে বিচ্যুত হয়ে এক মনে এই পিশাচ নিয়ন্ত্রণ করার কাজ করে, যার কারণে ওদের এই ব্ল্যাক ম্যাজিক বা পিশাচ সিদ্ধি লাভে তাদের জুড়ি মেলা ভার। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি ঠাকুর স্যার ক্লাসে বলেছিলেন। তো এটি ছিল ঘটনা। এরপরে আর কি হয়েছিল ওই গ্রামে আর কিছু বলা যায় না বা জানাও যায় না, উনি এতটুকুই বলেছিলেন। আর এই তথ্যটি মূলত আমাদেরকে এই মেহেদী হাসান ভাই ঘটনাকারে পাঠিয়েছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর মনে রাখবেন, এই যে এই টাইপের সাধনা করা, আমরা মনে করি পিশাচ সাধনা খারাপ, কিন্তু জিন সাধনা ভালো। দোয়া দুরুদ পড়ে, সূরা জিন পড়ে জিনকে যদি বশীভূত করা যায়, জিনকে দিয়ে অনেক কাজ করানো যাবে। প্রিয় লিসেনার্স, মনে রাখবেন, জিনকে বশীভূত করা সুস্পষ্ট হারাম। কোন স্বাধীন প্রাণীকে এভাবে বশীভূত করা ইসলামী শরীয়তে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। কারণ জিনকে নিয়ন্ত্রণ করা বা জিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুধু করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে এই বিশেষ ক্ষমতাটা দান করেছিলেন। এরপর অন্য কারো জন্য এটা জায়েজ ছিল না।
একজনের জন্য জায়েজ ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু উনি আল্লাহর কাছে যেহেতু সুলাইমান সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আমার পরে এই ক্ষমতা যেন আর কাউকে না দেওয়া হয়, আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এটা করতে পারতেন, কিন্তু একবার উনি কিছু জিনকে আটক করে ফেলেন, কারণ তার সালাতে বিরক্ত করছিল। তখন উনি জিনদেরকে বলেছিলেন যে আমার ভাই সুলাইমান যদি আল্লাহর কাছে দোয়া না করতেন তাহলে তোমাদেরকে আমি শিক্ষা দিয়ে ছাড়তাম। তাহলে বোঝেন প্রিয় লিসেনার্স, খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষমতা থাকার পরেও জিনদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন নাই। তাদেরকে বন্দী করার পরও ছেড়ে দিয়েছিলেন, আটকে রেখেছিলেন তাদেরকে কিছু সময়ের জন্য মাত্র, তারপর ছেড়ে দিয়েছিলেন, কারণ এই জিনিসটা করার এখতিয়ার কারো নেই। তাহলে বুঝতেই পারছেন যে আমরা এই যে বিভিন্ন সময় শুনি যে অমুকে জিন পালে, তমুকে জিন সাধনা করে, তিনি একজন বিশাল বড় হুজুর, এইটা কোনো বুজুর্গি না। হ্যাঁ, কারো আমলের কারণে জিন যদি আসে তার কাছে, এসে যদি বলে হুজুর আপনার কাছ থেকে আমি শিক্ষা লাভ করতে চাই, আপনার খেদমতে আমি থাকতে চাই, যদি কখনো প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি খুশি মনে আপনার কোনো কাজ করে দিতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। তখন শুধু জিনের ইচ্ছায় যদি কোনো কাজ স্বেচ্ছায় করে, এই বিষয়টা ব্যতীত কোনোভাবেই জিনকে তলব করে তাকে দিয়ে কাজ করানো তার ইচ্ছার বিরুদ্ধে কোনোভাবেই এটা জায়েজ নাই। অথচ আমরা কিন্তু হর হামেশাই আশেপাশে বিভিন্ন মানুষের এটা দেখি, তাদেরকে দেখে আমরা বিশাল বুজুর্গ মনে করি, কিন্তু সুস্পষ্ট এটা যে হারাম কাজ করছেন এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। যারা সত্যিকারের বুজুর্গ লোক তারা কখনো এই কাজটা করবেন না। তাদের কাছে এমনিতেই জিন আসে দোয়া নেওয়ার জন্য, তাদের শিষ্যত্ব গ্রহণ করার জন্য, তাদের ছাত্র হিসাবে থাকার জন্য, তাদের খেদমতে থাকার জন্য। এই বিষয়টার সাথে কিন্তু আবার আপনারা জিন সাধনা করে জিনকে বশীভূত করার বিষয়টা গুলিয়ে ফেলবেন না। এই জন্য কোনো ব্যক্তির জন্যই জিন সাধনা করে জিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্পূর্ণভাবে হারাম। আমরা কেউ এই কাজটি করার কথা চিন্তাও করব না। এর পরিণতিও কিন্তু ভালো না, দুনিয়াতেও ভালো না, আখিরাতেও ভালো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ মেহেদী হাসান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি বরাবরের মতোই আজও আপনি ভালোই আছেন। আমি রাবেয়া বর্ষী সুহা, লিখছি নারায়ণগঞ্জ থেকে। এটির একজন নিয়মিত শ্রোতা। আমার পাঠানো প্রথম ঘটনাটি পড়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি দ্বিতীয়বারের মতো একটা ঘটনা শেয়ার করছি। আসলে এটিকে আমি কোনো ঘটনা হিসেবে সম্বোধন করতে চাই না, কারণ এটি আমার সাথে ঘটে যাওয়া বিশেষ কোনো মুহূর্ত নয়, কিংবা আমার পরিচয় পরিচিত জনদের মুখ থেকে শোনা কোনো ঘটনাও নয়। এটি হচ্ছে প্রকৃতির এক নিরন্তর সত্য, যার প্রত্যক্ষদর্শী মাত্র আমি। শাফিন ভাইয়া ছোটবেলা থেকে ইন্টারনেট সহ, ইউটিউব সহ আরো অনেক জায়গায় শুনেছি যে সিসিটিভি ক্যামেরায় নাকি দেখা যায়। অনেক ভিডিও দেখেছি, কিন্তু কেন যে এই ব্যাপারটি আমি বিশ্বাস করতে আমার মন চাইতো না। আমার মনে হয় যে যেই মাত্রার জীবকে সৃষ্টির সেরা জীব মানুষ চোখে দেখতে পারে না, সেই জীবকে মানুষের তৈরি ক্যামেরা কি করে দেখবে? শাফিন ভাইয়া, এই বিষয়টি আমি আজ পর্যন্ত বিশ্বাস করতাম না যদি আমি নিজে চোখে তা না দেখতাম। আজ থেকে প্রায় ৩-৪ মাস আগে এলাকার চোরের উৎপাত দেখা দেয়। আমাদের বিল্ডিংয়ে তখন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। ৫ তলা বিল্ডিংয়ের প্রত্যেক তলায় সিঁড়িতে এবং ছাদে ক্যামেরা লাগানো হয়, আর ক্যামেরার মনিটরে লাগানো হয় আমাদের ডাইনিং রুমে। তো সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ একদিন গভীর রাতে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। আম্মু আমাকে ডাইনিং রুমে আসার জন্য বলে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি তখন রাত ২:৪৫ বাজে। আমি উঠে ডাইনিং রুমে যেতেই দেখি বাসার সবাই একই দৃষ্টিতে ক্যামেরার মনিটরের দিকে তাকিয়ে আছে। আমি সেই দিকে তাকাতেই দেখলাম আমাদের ৪র্থ তলার সিঁড়িতে একটা উজ্জ্বল সাদা গোলাকার আলো চলাফেরা করছে। মানুষ একটা জায়গায় এখান থেকে ওখানে পায়চারি করলে যেমনটা হয়, ওই আলোটারও একই ধরনের মুভমেন্ট ছিল, আর সেটি একবার শূন্যে ভেসে যাচ্ছিল, আরেকবার ফ্লোরে হেঁটে হেঁটে যাচ্ছিল। আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হলো, যেহেতু তখন সিঁড়ির লাইটগুলো অফ ছিল এবং লাইটের সুইচ ছিল আমাদের ঘরে। তাই আমি ৪র্থ তলার লাইটটা অন করে দিলাম। এরপর খুবই অস্বাভাবিক একটা ঘটনা ঘটল। লাইট অন হওয়ার সাথে সাথে সেই আলোটা সিঁড়ি বেয়ে ৩য় তলার দিকে নেমে গেল। আমি তাড়াতাড়ি লাইটটা অফ করে আবারও সেটা সিঁড়ি বেয়ে ৪র্থ তলায় উঠতে গেল মনে হলো, এবং আগের মতোই সেখানে পায়চারি করতে থাকলো। রাত তখন অনেক গভীর হয়ে যাওয়ায় আমরা তখন ঘুমিয়ে পড়ি, এবং সকালে সেখানে আর কিছুই ছিল না। আমরা ভেবেছিলাম যে বিষয়টা বোধহয় এখানেই শেষ হবে, কিন্তু তা আর হয় নাই। প্রায় ৭-৮ দিন পরে
আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তবে এবার আলোটা পায়চারি করছিল আমাদের বিল্ডিং এর মেইন গেটের ভেতরে, গ্যারেজের জায়গাটাতে। যেহেতু রাত তখন বেশি হয়নি আর মানুষজনও আসা যাওয়া করছিল, একজন লোক গেটের ভেতরে ঢুকছিল এবং সেই সাদা আত্মার পাশে ছিল। আমি তারপরে ঘটে যাওয়া ব্যাপারটা দেখে অবাক হই, কারণ লোকটা গেট খুলে ভেতরের দিকে ঢুকে যায়, কিন্তু সে তার পাশে থাকা এত উজ্জ্বল বৃহৎ আকারের আলোটা একবারও দেখল না। মনে হয়েছিল যে সে কিছুই দেখতে পাচ্ছিল না। তারপরে আলোটাকে কিছুক্ষণ এভাবে পায়চারি করার পর আবার গেট দিয়ে চলে যায়। এরপর থেকে এখন পর্যন্ত আমি এই আলোটা নিচতলায় প্রায় আসে। আলোটা বললে ভুল হবে, কারণ কখনো কখনো 2-3টা আলো আসে এবং এভাবেই ঘন্টার পর ঘন্টা পায়চারি করে আবার চলে যায়। ভাইয়া, যদিও আপনি বুঝতে পারছেন আমি আলো বলতে কি বোঝাতে চাচ্ছি, তবুও আমি এগুলোকে এভাবেই সম্বোধন করছি, কারণ আমি মনিটরে উজ্জ্বল গোলাকার সাদা আলো ছাড়া আর কিছুই দেখিনি। তবে আকার মাঝে মাঝে ছোট বড় অদ্ভুত মনে হলেও আমরা এখনো ওদের আসা যাওয়া নিয়ে একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছে। জিনদের আকার নিয়েছে, এখন আমার ধারণাটাও বেশ ইতিবাচক। ঠিক তখনই একদিন রাতের বেলার ঘটনায় এই ধরনের ধারণাটি সম্পূর্ণ বদলে যায়। অর্থাৎ এটাকে তারা বুঝতে পারছিলেন যে সেই বাসাতে কোনো জিনের আনাগোনা ছিল, কিন্তু সেটা তারা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন, কারণ যখন দেখলেন যে সেটা পায়চারি করছে, কিছু মানুষ দেখতে পাচ্ছেন, আবার ক্যামেরায় ধরা পড়ছে, কিন্তু সেটা তাদের কোনো ক্ষতি করছে না। এটা যখন তারা বুঝতে পারলেন, তখন ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটলো যে এই ঘটনা তার ধারণাটাকে সম্পূর্ণ বদলে দেয়। অর্থাৎ তাদের যে ক্ষতি হতে পারে না সেই ধারণাটা বদলে দেয়। 13ই মার্চের রাতে আমার প্রচণ্ড পিপাসা লাগে। আমি খুব ঘুম থেকে উঠে ডাইনিং রুমে পানি পান করার জন্য যাই। তখন দেয়ালে লাগানো মনিটরে চোখ পড়লে আমার গায়ের সব লোম দাঁড়িয়ে যায়। দেখলাম আমাদের ছাদে যে ক্যামেরাটা লাগানো রয়েছে তার সামনে উল্টো হয়ে একটা ছোট বাচ্চার মতো কিছু একটা ঝুলছে। ভাইয়া, বাচ্চাটার সব বর্ণনা ঠিক দেয়া আমার পক্ষে সম্ভব না, কারণ তার হাত পা অবয়ব সব কিছুই পরিবর্তনশীল ছিল। অর্থাৎ কিছু একটা এক জায়গায় স্থির ছিল না। তবে এতটুকু বলতে পারি যে বাচ্চাটার শরীরের রং অনেকটা আগুনের মতো ছিল। ছোট বাচ্চা শুয়ে শুয়ে যেভাবে হাত পা নেড়ে খেলা করে, আমার দেখা বাচ্চাটা উল্টো হয়ে ঠিক ওই রকমভাবেই খেলছিল। প্রায় অনেকক্ষণ যাওয়ার পর যখন ফজরের আজানের সময় হয়, তখন হঠাৎ করে মনিটরটা পুরোপুরি ব্ল্যাক হয়ে যায়। এই পর্যন্ত আমি দাঁড়িয়ে ওখানে ভয়ে সবকিছু দেখছিলাম, কিন্তু ওখান থেকে আমি সরে যেতে পারিনি। আমার মনে হয়েছে আমাকে কেউ সম্মোহন করেছে। কয়েক মুহূর্ত পর আবার ঠিক হয়ে যায়, তবে আশ্চর্যজনকভাবে তখন আর সেখানে কোনো কিছুই ছিল না। এরপর থেকে নিচতলার সেই সাদা আলোগুলো ছাড়া আর তেমন কিছু আমরা দেখিনি। আর সেই আলোগুলোকেও আমরা খুব স্বাভাবিকভাবে নিয়েছি, কারণ তারা আমাদের কোনো ক্ষতি করে না। আমি বাস্তবে কখনো অশরীরই সামনাসামনি হইনি, তবে কখনো আমি হতেও চাই না। এতদিনে আমার এই ধারণাটুকু হয়ে গেছে যে তাদের সম্পর্কে আমরা হাতে গোনা কয়েকটা বিষয় ছাড়া আর তেমন কিছুই জানি না। তাদের সম্মুখীন হওয়াটা যে কোনো ইতিবাচক স্মৃতি হবে না, এর কোনো নিশ্চয়তা নেই। শাফিন ভাইয়া, এটাই ছিল আমার নিজের অভিজ্ঞতা। পড়ে শোনানোর অনুরোধ রইল। অবিরাম ভালোবাসা, শুভকামনা রইল আপনার জন্য। ঘটনাটি আমাদেরকে রাবেয়া বশরী সোহা, নারায়ণগঞ্জ থেকে। প্রিয় লিসেনার্স, কিছু কিছু স্থাপনায় খুব সিকিউরিটি মেনটেন করা হয়। সেই সমস্ত স্থাপনার প্রতিটি দরজা যদি আপনি খুলতে চান, আলাদা আলাদা অ্যাক্সেস লাগে, আলাদা আলাদা অ্যাক্সেস কার্ড লাগে। অ্যাক্সেস যে সিস্টেমটা, এই সিস্টেমটা এমন একটা সফটওয়্যার দিয়ে তৈরি, ওই কার্ড ছাড়া কোনোভাবেই আপনি ওই দরজা খুলতেই পারবেন না। কিন্তু মানুষ তো এই অ্যাক্সেস সিস্টেমটা ফলো করে দরজা খোলে। আর যারা অশরীরী, ওদের কি কোনো অ্যাক্সেস সিস্টেম লাগে? ওদের কি কোনো কার্ড লাগে? কেমন হয় যদি এই ধরনের কোনো সিস্টেম কার্ড ছাড়াই হঠাৎ করে দরজা খুলে যায়? এমন একটি ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। ঘটনাটি আমাদের দেশের বাইরের। আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন কাতার প্রবাসী এনামুল হক। ওনার বাড়ি কুমিল্লার হোমনায়। উনি মূলত এই ঘটনাটি একটি ঘটনার প্রেক্ষাপটে ওনার সহকর্মী
যার নাম হচ্ছে আব্দুল আজিজ, তার কাছ থেকে শুনেছিলেন। বর্তমানে উনি কাতারের একটি নৌবন্দরে কর্মরত রয়েছেন, মানে এই এনামুল হক এবং ওনার সহকর্মী আব্দুল আজিজ তিনিও আছেন। আর ওই নৌবন্দরের হেডকোয়ার্টারে অ্যাসিস্ট্যান্ট রিসিপশনিস্ট হিসাবে কর্মরত রয়েছেন এনামুল হক ভাই। ওনাদের ওই বিল্ডিংটা 10 তলা। ওই 10 তলার যতগুলো অ্যাক্সেস কন্ট্রোলের কাজ আছে সেগুলো আব্দুল আজিজ দেখে থাকে। আর এই এনামুল হক ভাইয়ের কাজ হচ্ছে ভিজিটর হ্যান্ডেল করা, তাদের পেপার সাবমিটের কাজ থাকলে সেগুলো অফিস থেকে অন্য অফিসে পৌঁছে দেয়া, এই কাজগুলো মূলত। তো ওনাদের ওখানে একটা সিস্টেম আছে প্রত্যেকটা লিফটে অ্যাক্সেস কন্ট্রোল করা। মানে আপনি যদি 7 তলার অ্যাক্সেস কার্ড নিয়ে যান, ওই লিফটে আপনি কোনোভাবেই 8 তলাতে যেতে পারবেন না, এমন একটা সুন্দর সিস্টেম। আবার আপনি 7 তলার কার্ড নিয়ে 6 তলাতেও যেতে পারবেন না। মানে আপনি যেই তলাতে যাবেন সেই তলারই আলাদা একটা কার্ড থাকবে লিফটে। তো এই জিনিসগুলো একটা সফটওয়্যার দিয়ে এই সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়। তো একজন ব্যক্তি উনি 7 তলাতে যাবেন, কিন্তু তার কার্ডটা কাজ করছে না, ওই কার্ডটা কাজ করছে 6 তলাতে, অথচ সকালবেলাতেও ওই কার্ডটা দিয়ে মানুষ 7 তলাতে গিয়েছে, ওখানে লেখাও আছে এটা 7 তলার কার্ড। তো এটা কেন কাজ করছিল না? হতে পারে কোনো ধরনের সিস্টেম জটিলতা। এইগুলো নিয়ে এনামুল হক ভাই আর আব্দুল আজিজ ওনারা হাসি তামাশা করছিলেন। এনামুল হক ভাই কথা প্রসঙ্গে বললেন যে এই বিল্ডিং এ কোনো ভূত টুত আছে নাকি? তখন এই আব্দুল আজিজ উনি হাসির ছলে বললেন, এইখানে নাই, তবে আমি আর একটা জায়গায় কাজ করতাম সেখানে আছে। তখন এনামুল হক ভাই একটু নড়েচড়ে বসেন যে সেখানে আছে মানে একটু বলেন তো ঘটনাটা কি। তখন মূলত এই ঘটনাটি এই আব্দুল আজিজ এনামুল হক ভাইকে বলেন। সেটা হলো এই যে বিল্ডিংটার কথা বলা হচ্ছে, সঙ্গত কারণ তার নামটা বলা যাচ্ছে না, কারণ ওই বিল্ডিংটা ভেঙে এখন চমৎকার দ্বিতল বিশিষ্ট একটি বন্দর তৈরি করা হয়েছে এবং এটা একটা পর্যটন এরিয়া। অনেক বাঙালি সেখানে আছেন, বাংলাদেশিও রয়েছেন, ইন্ডিয়ান বাঙালি রয়েছেন, অনেকেই সেখানে আছেন। আর এই কারণে নামটা বলা যাচ্ছে না, কাতারের লোকজন জিন ভূত খুব ভয় পায় এবং তারা এইগুলো থেকে অত্যন্ত মানে ভয় তো পাই, এগুলো থেকে অনেক দূরে সরে থাকতে চায়। যেহেতু অনেক বাংলাদেশি সেখানে আছেন, পশ্চিমবঙ্গের বাঙালি আছেন, এই জন্য নামটা বলা যাচ্ছে না। তো যাই হোক, ওই জায়গাটাতে 10 তলা বিশিষ্ট একটা ইয়ে ছিল, মানে অফিস ছিল আর কি। তো হতো কি, হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল। ওই বিল্ডিং এর ছাদের একটা দরজা ছিল, সেটাও কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল করা ছিল, কোনোভাবেই অ্যাক্সেস কার্ড ছাড়া দরজা খুলবে না। এই আব্দুল আজিজ ভাই সকালবেলা ডিউটিতে এসে জানতে পারেন যে সকালে যিনি সিকিউরিটি গার্ড ডিউটিতে আসছেন উনি নাকি দায়িত্ব বুঝে নেওয়ার আগে ছাদের দরজা খোলা পেয়েছেন, কিন্তু রাতে যিনি সিকিউরিটি গার্ড ডিউটিরত ছিলেন তার কাছে যখন জিজ্ঞেস করা হলো তিনি বলেন যে না, তো রাতে কোনো দরজা খোলা হয়নি। সিসিটিভি ফুটেজ দেখা হলো, দেখা গেল একে একে দরজা খুলে গেছে। এটা কিভাবে সম্ভব? হতে পারে কোনো সিস্টেমের ফল্ট হয়েছে, যার কারণে লক দরজা আনলক হয়ে গেছে, এটা হতেই পারে। এরপরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হলো, কাজ হচ্ছে না। এরপর সিস্টেম চেক করা হলো, সিস্টেমটাও খুব ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো কেন দরজাটা একা একা খুলে যাচ্ছে? এটা তো বড় ধরনের একটা সিকিউরিটি ইস্যু। দরজা খোলা থাকলে ওই দরজা দিয়ে যে কোনো ধরনের চুরি ডাকাতি হতে পারে। এই কারণে বিষয়টা তো এভাবে হেলাফেলা করলে চলবে না। একজন সিকিউরিটি দায়িত্বে ছিলেন, তো ওই সিকিউরিটি যা বলেন তা শুনে আসলে কেউ বিশ্বাস করলো না। ওখানে সিকিউরিটি বলে প্রতিদিন রাত্রে কোনো কারণ ছাড়াই রাত 12টা থেকে 1টার দিকে হঠাৎ করেই ওই ছাদের দরজা খুলে যায়। প্রথম কয়েকদিন তার মনে হয়েছিল হয়তোবা যারা মেইনটেনেন্সের কাজ করেন তারা ছাদে কাজ করতে যায়, এই কারণে এমনটা হয়। প্রথম কিছুদিন সে পাত্তা দেননি। যখন দেখছে শুক্রবার রাত্রে একই ঘটনা ঘটে তখন সে নড়েচড়ে বসে।
সে মনে করে হয়তো চোর ঢুকেছে, হয়তো তাই খুলেছে। সে কি করছে, আস্তে আস্তে লিফট দিয়ে ছাদের দিকে যায়, কিন্তু গিয়ে কাউকে দেখতে পায় না। পরে দরজা লাগিয়ে আবার চলে আসে। সেই দিনের মতো আর কিছু হয় না, মানে ওই দিন সকালবেলা দরজা খোলা পাওয়া যায় না। পরের দিন একই ঘটনা, আবার সে দ্রুত ছাদের দরজার কাছে যায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। তার মাথায় হঠাৎ করে আসে যে এই দরজাগুলো তো অ্যাক্সেস কন্ট্রোল করা, এগুলো তো কার্ড অথবা কম্পিউটারের কমান্ড ছাড়া এটা কোনোভাবেই খুলবে না। হ্যাঁ, কার্ড ছাড়া খুলতে পারে নিচ থেকে যদি কম্পিউটারে কেউ কমান্ড করে। আর এই সব কিছু তো আমার কাছে থাকে, আর রাতে তো কোনো মেইনটেনেন্স থাকে না, তাহলে সেই দিন রাত্রে কে দরজা খুললো, এখনই বা কে খুললো? আর এখন খুলে ছাদে যাওয়ার কাজইটা কি, মানে কাজও তো নাই, ওখানে যাবে কেন? তো সেদিন রাত কোনো রকমে পার করে আর মনে মনে চিন্তা করে আজ রাতে ঠিক ওই সময়টাতে সে সিসিটিভিতে বসবে যখন প্রতিদিন এই দরজাটা খোলা হয়। সেই কথা সেই কাজ, সে রাত্রে সিসিটিভির মনিটরের সামনে ওত পেতে বসে থাকে। অনেকক্ষণ বসে থাকার পর সে দেখতে পায় অকারণে এই দরজাটা খুলে গেল। ভালো করে এদিক ওদিক ক্যামেরাটা ঘুরিয়ে কাউকে দেখতে পায় না। সে তো মনে মনে অনেক ভয় পায়। এই ঘটনা রোজ চলতে থাকে আর তার ভয় পাওয়ার তীব্রতাটাও বাড়তে থাকে। সে অনেকবার তার কোম্পানির বসকে বলে তার লোকেশন পরিবর্তন করে দিতে, কিন্তু বস কারণ জানতে চাইলে সে কারণ বলতে চায় না। আসলে এই যুগে এমন ঘটনার জন্য সে অন্য জায়গা কাজ করতে যাবে, মানে তার যেই লোকেশনে ডিউটি সেখান থেকে অন্য লোকেশনে সরে যাবে, এটা শুনতে একটা হাস্যরসের ব্যাপার হবে, তার ক্যারিয়ারের জন্য খারাপ হবে। এই কারণে সে বলতে চায়নি। কিন্তু সবকিছু শোনার পর আব্দুল আজিজ যখন সিসিটিভির ফুটেজ দেখে, সেইখানে সত্যি সত্যি আব্দুল আজিজও কাউকে দেখতে পায় না। যাই হোক, বিষয়টা তেমন পাত্তা নেই, তারা মনে করে বাতাসে এমনটা হতে পারে, কারণ অফিসটা ছিল একদম সমুদ্রের পাড়ে। একদিন আব্দুল আজিজের কাজ বেশি থাকায় তার দিন শেষে রাতেও কাজে আসতে হয়েছে। কিছু সমস্যা ছিল অ্যাক্সেস কন্ট্রোলে, তো উনি কাজ করছেন সবগুলো দরজায়, অ্যাক্সেস ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা ভালোভাবে খুঁজে দেখছেন। রাত আনুমানিক 12:30টার মতো হবে। এমন একটা সময় উনি 9 তলার দরজার অ্যাক্সেস পয়েন্টে কাজ করতে গিয়েছেন। হঠাৎ করে ছাদের দরজাটা ঠাস করে কোনো আওয়াজ করে কারণ ছাড়াই খুলে গেল। তখন সে দরজা কে খুলেছে এটা দেখার জন্য সিঁড়ি ধরে উপরের দিকে যেতে থাকে। যখন উনি দরজার কাছাকাছি যান, হঠাৎ উনি দেখতে পান ছাদে কে যেন হেঁটে এ পাশ থেকে ও পাশে অনেক দ্রুত চলে গেল। দৌড়ে গেলেও এত দ্রুত যাওয়া সম্ভব হয় না। আর তার পরনে ছিল তাদের মতোই আলখেল্লা পরা, ঠিক যেমন অ্যারাবিয়ানরা যে ড্রেসটা পরে আর কি। তো উনি তাড়াতাড়ি ছাদে উঠে দেখার চেষ্টা করলেন, কিন্তু উনি যখন ছাদে গেলেন সেখানে কাউকে দেখতে পেলেন না। আব্দুল আজিজ তো খুব ভয় পান। তার মাথায় আসে না যে এইখান দিয়ে মানুষ পালিয়ে যাবে কিভাবে। এত উপর থেকে লাফ দেওয়া সম্ভব নয়, নিচেই সমুদ্র, একদম সমুদ্রের পার ঘেঁষে এই বিল্ডিংটা, অন্য কোনো রাস্তাও নেই নিচে নেমে যাওয়ার। এসব চিন্তা করে খুব ভয় পান, আর সাথে সাথে উনি নিজেও নিচে নেমে যান। নিচে এসে রাতের যে সিকিউরিটির দায়িত্বে ছিল তাকে ঘটনাটা খুলে বলে। এই ব্যাপারটা সকালে অফিসের সবার কাছে জানানো হয়। এরপর থেকে আব্দুল আজিজ রাতের কোনো দিনও অফিসে আসে না, যত কাজই থাকুক না কেন। আর রাতের সিকিউরিটির সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, সব জায়গায় একজনের জায়গায় 2 জন দেওয়া হয়। দিন পর মানে 2017 সালে কাজের সুবিধার্থে নতুন অফিস বানানো হয় আর সবাই সেইখানে চলে আসে। কিছুদিন পর সেই বন্দরের দালান ভেঙে নতুন আধুনিক ও বিশ্বমানের 2 তলা একটা ভবন তৈরি করা হয়েছে। এখন কিন্তু সেখানে খুব জনপ্রিয় বন্দর এবং বিনোদন কেন্দ্র। কেউ কি বিশ্বাস করতে চাইবে ওইখানে 10 তলা একটা ভবন ছিল, সেখানে এরকম ঘটনা ঘটতো? তো ঘটনাটি শুরু হয়েছিল 2015 সালের দিক থেকে, এরকম টুকটাক হতো, শেষ দিকে এসে বেশ প্রকট আকার ধারণ করে। তো যাই হোক, এটি ছিল ঘটনা। কারণ এই কারণে বলছি, আমাদের ঢাকা শহরের অনেক বিল্ডিং রয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। কিছু কিছু তথ্য আমি পেয়েছিলাম, কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়ার কারণে সেগুলো আমি প্রচার করতে পারিনি। আপনাদের যদি জানা থাকে আমাদেরকে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। সেই বিল্ডিংয়ের নাম এবং লোকেশন না বলার শর্তে আমরা কিন্তু সেই বিষয়টা
বলতে পারি লিসেনারদের সামনে। যেহেতু একটা স্থাপনা নিয়ে আমরা কোনো ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারবো না, সেই অধিকারটা আমাদের নেই, এটা করা উচিত নয়। এমনিতেই হয়তোবা ওই এলাকায় একটা আছে, কিন্তু আপনি আছে বলে আমাদেরকে ঘটনা পাঠালেও অ্যাকচুয়াল বিল্ডিং এর লোকেশনটা আমাদেরকে কিন্তু বলতে হবে। আমরা প্রকাশ করব না, কিন্তু আমাদেরকে অনুমানে বলা যাবে না যে ওই বিল্ডিংটা বা ওই এলাকায় এরকম একটা আছে, এই ধরনের তথ্য দেওয়া যাবে না। আপনাদেরকে ফিক্সড করে বলতে হবে ওই বিল্ডিংটাই, এত নাম্বার বিল্ডিংটাই, তাহলেই শুধু আমরা বলবো, কিন্তু আমরা ওই বিল্ডিং এর লোকেশন বা নামটা বলবো না। হয়তো এলাকাটা বললাম, কিন্তু এর বাইরে আর কিছু বলবো না। প্রিয় লিসেনার্স, আশা করছি ছোট্ট এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন রংপুর বিভাগ থেকে সাব্বির ভাই। সাব্বির ভাইয়ের বাসা রংপুর বিভাগের একটা প্রত্যন্ত গ্রামে। সেই ঘটনাটি একটি মাছ ধরা কেন্দ্রিক ঘটনা। তো আমি বেশি কথা না বলে রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 15 বছর আগে। তো তাদের যে গ্রামটা ছিল একটা নিরিবিলি, একটা শান্তশিষ্ট একটা গ্রাম ছিল। পাশে, গ্রামের পাশে একটি বিল ছিল। সেই বিলে দিনের বেলা করে সবাই গরু এবং মাঠে গরু চলাতো এবং মাছ ধরতো দিনের বেলা। তো রাত হলে তাদের গ্রামটা একদম নিস্তব্ধ হয়ে যেত এবং রাত্রিকালীন সময় কেউ এখানে মাছ ধরতে যাইত না। বৃদ্ধরা বলতো যে এখানে রাত্রিকালীন সময় করে কেউ মাছ ধরতে যাইও না, কারণ এক ঝড়ের রাতে একজন জেলে মাছ ধরতে গিয়ে সে ওইখানে পানিতে ডুবে মারা যায়। তো তখন থেকে কেউ এখানে মাছ ধরতে যায় না, আর এখানে অদ্ভুত ঘটনা ঘটে। সেই বিষয়গুলো শোনার পর এই সাব্বির ভাই এবং তার 3 বন্ধু ছিল, তারা এগুলো, যুবকরা এই কথাগুলো শোনার পর হেসে উড়ে দেয়, এগুলো কিছুই নাই। তাদের গ্রামে একদম নিস্তব্ধ রাত হলে থাকে এবং বাঁশঝাড়ের ঝিঝি পোকার ডাক শোনা যায় এবং বাঁশঝাড়ের যে একটা আওয়াজ, বাতাসের আওয়াজ, সেই বাতাসের আওয়াজ শোনা যায়। তাছাড়া এমনিতেই নিস্তব্ধ থাকে তাদের গ্রামটা। সো একদিন তাদের যে বন্ধু 3 জন ছিল, তারা ভাবে যে আমরা আজকে রাত্রিকালীন সময় মাছ ধরতে যাব, এই বিষয়টা তারা বলে। সো তাদের সাব্বির ভাই এবং তার যে 3 বন্ধু ছিল, তার 3 বন্ধুর নাম হচ্ছে, এক বন্ধুর নাম হচ্ছে রাব্বি, আর একজনের নাম হচ্ছে সাকিব। সো সাকিব বলে যে মাছ ধরতে গেলে আবার ভূত ধরবে, মাছ ধরতে যাওয়া যাবে না, এরকম করে বলে। কারণ রাব্বি বলে যে মাছ ধরতে গেলে লাভ আছে রে, ভূত মাছ আমাদের অনেকগুলো মাছ ধরে দেবে, ভূতে মাছ ধরে দেবে, এভাবে বলে তারা হাসি ঠাট্টা শুরু করে দেবে, এরকম করে বলতেছে। তো সাবির ভাই বলে যে চল আজকে মাছ ধরতে যাব। তখন রাত প্রায় 11:30 বাজে। তারা রাজি হয় যে আজকে মাছ ধরতে যাবে। তো যখন মাছ ধরতে যাওয়া রাজি হয়, তারা 3 জনে বাসার থেকে বেরিয়ে আসে। আস্তে আস্তে প্রায় 11:45 বেজে গেছে। তো একটি হেরিকেন নিয়ে আসে সাকিব, এবং রাব্বি একটি জাল নিয়ে আসে। সাকিব ভাই বাসার থেকে নৌকার বইটা এবং কিছু ভাড়া নিয়ে যায় মাছ ধরার জন্য। তো যখন তারা মাছ ধরতে যাবে, নৌকা মানে বিলের পাশে যে দেখে যে নৌকাটা ওইখানে আছে। তো নৌকা পাওয়ার পর তারা নৌকাতে চড়ার পর তারা বিলের দিকে যাচ্ছে। আচ্ছা, বিলের দিকে যাচ্ছে যখন বিলের মাঝখানে চলে গেছে, যাওয়ার পর তারা জাল ফেলানোর পর 10 মিনিট পর অপেক্ষা করার পর তারা জাল টানা শুরু করে দেয়। 3 জনে হেরিকেন ওইখানে রেখে জাল টানতেছে। যখন জাল টানার পর দেখতে পায় যে অনেকগুলো মাছ উঠে আসছে। একদম এতগুলো মাছ দেখতে পেয়ে তারা একদম অবাক, যে এতগুলো অনেক খুশি 3 জনে যে অনেকগুলো মাছ পাইছে। এই রাব্বি আবার মস্কারি করে বলে যে ভূতে আবার মাছ ধরে দিল রে এতগুলো, এরকম করে বলে টিটকারি করতেছে। তখন আবার
সাকিব বলতেছে চল আবার ওই গভীরে যে জাল ফেললে আরো মনে হয় আরো বেশি মাছ পাওয়া যাবে। তারা আবার গভীরে যে জাল ফেলে, জালটাকে প্রস্তুত করে জালটাকে ফেলানোর পর তারা বসে আছে নৌকার উপর। সাকিব দেখতেছে যে একটু দূরে কে জানি ভেসে আছে, পানির উপরে সাদা কাপড় পরা একটা লোক ভেসে আছে। তো যখন লোকটা ভেসে আছে এটা দেখার পর সবাইকে মানে ওদের দুইজনকে বলতেছে, তারা আবার বলে যে রাব্বি বলে ওরা মানুষ হবে এত মাছ ধরতেছে। আর সাব্বির ভাই আবার কি করলো, ওই লোকটাকে ডাকতেছে যে ভাই এদিকে আসেন, ওইখানে কি করতেছেন আপনি, এরকম করে ডাকতেছে, কিন্তু লোকটা কোনোভাবে শুনতেছে না। যখন লোকটা শুনতেছে না তখন তাকে ডাক দিল না তারা। পরে রাব্বি দেখতে পাচ্ছে যে লোকটা আসতেছে তাদের দিকে, কিন্তু লোকটা পা চালাচ্ছে না এবং সে ভেসে আসতেছে মনে হচ্ছে, এরকম একটা দেখতেছে তারা। তো যখন এরকম দেখতেছে যে ভেসে আসতেছে তখন তাদের একটু ভয় লাগা শুরু করলো। আর চারিদিকে যে বাতাস ছিল, বাতাসটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আর নৌকার নিচ যখন আসতেছে, নৌকার নিচ থেকে একটা ধাক্কা লাগলো। তখন তারা সাকিব বলে যে বড় মাছ মনে হয় আঘাত করলো। তো আঘাত করার পরে আবার ধাক্কা দিছে নৌকাটা, এবার পুরো নৌকাটা ঝাঁকনি দিল। তো সাব্বির ভাই বলতেছে এখানে তো কিছু অদ্ভুত হতে যাচ্ছে রে, কিছু হয়তো ভৌতিক। তারা একটু ভয় পাচ্ছে। তো তারা আবার জাল তো ফেলাইছে এখন পর্যন্ত, তারা এদিক সেদিক দেখতেছে। তখন যখন ওই লোকটা পাশে আসছে তখন আশপাশে কিরকম জানি কুয়াশা একদম ভরে গেল, মানে 2-3 হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা, কুয়াশায় ভরে গেছে। তো তখন তারা সাব্বির ভাই বলে যে জালটা দ্রুত তুললে আমরা চলে যাবো এখান থেকে। তো তারা জাল টানতেছে কিন্তু জাল উঠতেছে না, মানে একজন কোনোভাবে জালটাকে তুলতে পারতেছে না। তো 3 জনে আবার জালটাকে জোরে জোরে টানার পর জালটাকে তুলতে পাওয়ার পর তারা দেখতে পায় যে এবার মাছের বদল এবার মাছ তো নাই জালে, এবং একটি মানুষের হাত উঠে আসে। এই কঙ্কালের হাতটা উঠে আসার কারণে তারা দেখতে পায় যে প্রচণ্ড পরিমাণে ভয় পায় সাকিব ভয় পেয়ে জালটা ছেড়ে দেয়। তো যখন জালটা ছেড়ে দেয় এই হাতটা আবার পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পর সাব্বির ভাই বলে যে দ্রুত নৌকা ঘোরা, এবং একটা জালের মধ্যে অনেকগুলো কীরকম জানি মাছের মতো উঠছে। তো তারা জালটাকে ঝেড়ে ফেলে দেওয়ার পর সাকিব আবার বইটা নিয়ে নৌকাটা ঘোরাচ্ছে। যখন নৌকাটার বইটা পানিতে ফেলছে, মানে করতেছে, তখন তারা দেখতে পেল যে সাকিব দেখতে পাচ্ছে যে নৌকাতে একটা কালো হাত, শুধু একটা হাত নৌকার কিনারে ধরছে এবং নৌকাতে উঠার মতো একটা পজিশনে উঠতেছে, মনে হচ্ছে নৌকাতে উঠতেছে এই হাতটা। কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পেল যে মানে পুরো নৌকার সাইডে এরকম করে হাত উঠা শুরু করলো। তখন তারা তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে, মানে এতগুলো হাত দেখার পর একটা স্বাভাবিক মানুষ তারা অবশ্যই ভয় পাবে। তখন সাকিব বলল যে দেখ এখন ভূত যেন মাছ ধরে দেয়, যে ভূত চলে আসছে, এখন কি করবি। তারা আবার তখনই কিছু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে এবং কিছু মানুষের ডাক শুনতে পাচ্ছে সাথে সাথে, যে আমাকে বাঁচাও। কেউ বলতেছে যে জালটা নিয়ে যা, মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের এরকম করে ডাকাডাকি শুরু করে দিচ্ছে। কেউ হাসতেছে, মানে কীরকম একটা অবস্থা শুরু হয়ে গেল। তো তখন তারা ভয় পাচ্ছে এতটা পরিমাণের, যা বলার বাইরে। এদিক মধ্যে এই নৌকার নিচ থেকে আবার কান্নার আওয়াজ ভেসে আসতেছে। এতগুলো কালো হাত দেখার পর সাকিবের মানে কোনোভাবে ভয়, তার অবস্থা খারাপ। এদিক মধ্যে
সাব্বির ভাই সূরা পড়া শুরু করে, কোরআন তেলাওয়াতে সূরা পড়া শুরু করে। পড়ার পর যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে তখন 1 মিনিটের মধ্যে হাতগুলো অদৃশ্য হয়ে যায় এবং সাকিব ভাইকে বলে যে তাড়াতাড়ি নৌকাটা ঘোরা, আমরা চলে যাবো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো যখন নৌকা ঘোরাচ্ছে তখন সাকিব ভাই বলে যে রাব্বি কই গেল। তো যখন রাব্বি ওখানে নাই, এটা দেখার পর তাদের গা একদম শিঙিরে ওঠা শুরু করলো যে রাব্বি কোথায় গেল। সাকিব দেখতে পাচ্ছে যে রাব্বির বেশে একটা সাদা কাপড় পরে সে পানির উপরে দাঁড়িয়ে আছে ভাসন্ত অবস্থায়। তো যখন দাঁড়িয়ে আছে সে বলতেছে যে রাব্বি বলতেছে যে জাল কখনো ফেলিস না, এরকম করে বলতেছে। মানে এরকম করে বলার সাথে সাথে সাব্বির প্রচন্ড পরিমাণে ভয় পায়। সাকিবকে বলে তুই নৌকা ঘোরা। মানে দুজনে নৌকা ঘোরার পর তারা নৌকাটাকে প্রচণ্ড গতিতে কিনারে ফেরার পর তারা বাসায় চলে যায়। যাওয়ার পর পরের দিন তারা গ্রামবাসীকে সবাইকে বলে বিষয়গুলো যে আমরা মাছ ধরার সময় এরকম এবং রাব্বিকে আমরা খুঁজে পাইনি। তো তারা সবাই মিলে, গ্রামবাসী মিলে সবাই যায় নদীর মানে কিনারে যায়, বিলের কিনারে। যাওয়ার পর দেখতে পায় যে সাকিবের মানে রাব্বির কোথাও লাশটা ভেসে ওঠে নাই এবং শুধু রাব্বির জামা কাপড় পাওয়া গেল এবং হেরিকেনের ভাঙ্গা অংশটা ভেসে আছে পানিতে। এটা দেখার পর সাকিব আর সাব্বির ভাই একদম কান্নায় ভেঙে পড়ল এবং মুরব্বীরা বলল যে তোদেরকে আমরা বলছি যে এখানে রাত্রিকালীন সময় মাছ ধরতে যাস না, তারপরে তোরা নিজেরাই এতটা জোর করে গেছিস, তো এখন বোঝ, এরকম করে বলে। তো তারা প্রচণ্ড পরিমাণে ভয় পায় এবং সাব্বির ভাই ওইখানে আর কখনো বিলের ধারে আর যায় নাই। আর মাছ ধরতে দিনের বেলাও কি রাত্রিকালীন সময়ও কি কখনো যায় নাই, এখন পর্যন্ত যায় না। আর সাকিব ভাই ওই গ্রাম ছেড়েই একদম যায়, তারা এই গ্রাম ছেড়ে একদম ঢাকায় চলে যায়। পরবর্তীতে আর সে গ্রামে আসে নাই, আর রাব্বিকেও কখনো খুঁজে পাওয়া যায় নাই। এরপরে থেকে মুরব্বীরা সবাইকে বলে যে রাত্রিকালীন সময় এবং আমাবস্যার রাতে কেউ যদি ওখানে মাছ ধরতে যায়, প্রথমবার জাল ফেললে অনেকগুলো মাছ পাওয়া যায়, কিন্তু পরের বার জাল ফেললে আর সে বেঁচে ফিরতে পারে না এবং সে মাছ ধরতে গেলেই ওখানে থেকে বেঁচে ফিরতে পারবে না, এরকম করে বলার পর সবাই তো একদম ভয়, অবস্থা খারাপ হয়ে যায়। তখন থেকে কেউ ওই বিলে আর মাছ ধরতে যায় না। সো বিলটার নাম আমাকে বলতে মানা করছে, বিদায় আমি বলতে পারতেছি না সঙ্গত কারণে। আর এই ঘটনাটি থেকে কিছু শিকার ছিল যে মুরব্বীরা যদি কিছু বলে সেই কথাগুলো শোনা এবং গুরুত্ব দেওয়াটা উচিত, কারণ কেউ কখনো এরকম করে জোর খাটিয়ে কখনো এরকম বিষয়গুলোতে নাক গলানো উচিত না, আমার যদ্দূর মনে বলে যেটা। সো এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লিসেনাররা। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন শেখ ইফরাজ, যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি আমার পাড়ার একজন দাদার কাছ থেকে শুনেছি। ঘটনাটি তার নিজের সাথেই ঘটেছে। আমি যেই দাদার কথা বলছি তিনি এই 1 বছর হলো আমাদের পাড়ায় এসেছেন। আগে তিনি থাকতেন বিহারের কোনো এক অঞ্চলে, আমি সেই জায়গার নাম জানি না সঠিক। সেই দাদা উর্দু স্কুলের একজন শিক্ষক ছিলেন, তাই জন্য সবাই তাকে মাস্টারজি বলে ডাকত। প্রথমে আমার মাস্টারজি বলতে খারাপ লাগতো অত বড় মানুষটাকে, কিন্তু তারপর দিন যেতে যেতে তিনি সবার সাথে ভালোভাবে মিলে গেলেন। রোজ বিকেলে আমাদের সাথে ক্রিকেট খেলা, সন্ধেবেলায় আড্ডা মারা, এইসব রোজের অভ্যেস হয়ে উঠল। এরকমই একদিন রাত 9টার সময় আমরা সবাই আমাদের মাঠে চেয়ার নিয়ে বসে গল্প করছিলাম। সেখানে মাস্টারজি উপস্থিত ছিলেন। তখন আমাদের গ্রুপের একজন রোহিত বলে উঠল, মাস্টারজি আপনি কবি ভূত দেখা হ্যায়? বলে রাখি মাস্টারজি ছিলেন বিহারি, তাই তিনি হিন্দিতেই কথা বলতেন। শুধু আমাদের কয়েকজনের সাথেই অস্পষ্ট বাংলা ভাষায় কথা বলতেন। এর উত্তরে মাস্টারজি বললেন, মেরে সাথে হুয়া এক ভৌতিক ঘটনা শুনোগে। আমরা সবাই ভীষণ
অবাক হয়ে তাকে ঘটনা বলতে বললাম। এবার আমি সেদিন তিনি যেভাবে আমাদের ঘটনাটি শুনিয়েছিলেন আমি ঠিক সেভাবেই বলছি। আমি তখন জোয়ান ছিলাম, আমার বয়স ওই 22 কি 23 বছর হবে। আমার তখন খুব ক্রিকেট খেলার শখ ছিল। আমাদের বাড়ির থেকে অনেক দূরে ফাঁকা মাঠে আমরা দল বেঁধে ক্রিকেট খেলতে যেতাম। আমি বাড়ির বর্ণনাটা তোদের একটু বুঝিয়ে দিই, নইলে তোরা ঘটনাটি ভালোভাবে বুঝতে পারবি না। আমাদের বাড়ি যেখানে ছিল সেখানে ঘন ঘন অনেক বাড়ি ছিল, একটা এলাকার মতন। আর বসতি পেরিয়ে গেলে শুধু ফাঁকা জমি আর ফাঁকা জমি। তারপর অনেকটা ফাঁকা মাঠ, যেখানে আমরা সন্ধেবেলায় ক্রিকেট খেলতাম। আর সেই ফাঁকা মাঠের চেয়ে একটু এগিয়ে গেলে একটি ছোট জঙ্গল ছিল। আর সেই জঙ্গল কোনো সাধারণ জঙ্গল না, এই জঙ্গলটা নাকি ভুতুড়ে জঙ্গল। এই জঙ্গলে নাকি অনেকে আত্মহত্যা করেছে, আর সেই মানুষদের অতৃপ্ত আত্মা ওই জঙ্গলে আজও ঘুরে বেড়ায়। তাই জন্য মানুষ দিনের বেলায়ও ওই জঙ্গলের আশেপাশে ভুল করেও যায় না। আর কিছু মানুষ এই জঙ্গলের আশেপাশে যাতায়াত করার সময় নিখোঁজ হয়ে গেছে। সবার মনে এই জঙ্গলটা নিয়ে একটা আতঙ্ক রয়েই গেছে। আর একটা কথা না বললেই নয়, এই জঙ্গলের মধ্যেখানে একটি বিশাল কুয়ো আছে। আর এই কুয়ো থেকে নাকি রাতের বেলায় কান্নার শব্দ শোনা যায়। এছাড়াও এই কুয়োর মধ্য থেকে নাকি অনেক কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আর এই কঙ্কাল উদ্ধারের পরে কুয়োটিকে পুলিশ সিল করে দেয়। যাই হোক, এবার মূল কথায় আসি। এরমই একদিন ক্রিকেট খেলতে গেছিলাম, আর সেই দিন একটু বেশিক্ষণ ধরেই আমরা খেলছিলাম, কারণ পরের দিন সকালে আমার কলকাতার বাইরে যাবার কথা ছিল। শেষ দিন খেলা, তাই জন্য আমি অনেকক্ষণ ধরে খেলছিলাম। খেলতে খেলতে প্রায় 7টা 7:30 বেজে যায়। খেলার পর বাড়ি ফেরার সময় আমার মাথায় একটা বদবুদ্ধি আসে। আমি ভাবলাম যে একবার জঙ্গলের ভেতর ওই কুয়োটার কাছ থেকে ঘুরে আসলে কেমন হয়। খেয়ালটা মাথায় আসতে আমি সবাইকে বললাম সেখানে যাবার কথা। সবাই প্রায় রাজি হয়ে গেল, শুধু গ্রুপের কয়েকজন ওই 15-16 বছরের ছেলেরা একটু ভয় পাচ্ছিল যেতে। কিন্তু 17-18 জন একসাথে থাকায় তারা আর বেশি কিছু বলল না। তো কথা মতো সবাই হাঁটা দিলাম জঙ্গলের ভিতরে। জঙ্গলে ঢুকতেই আমাদের সকলের গাটা কিরকম একটু ভারী হতে লাগলো। আমার নিজের গাটাই বেশ ভারী বলে মনে হচ্ছিল, কিন্তু যদি কাউকে বলি তাহলে তারা ভয় পাবে, তাই আর বললাম না। একটু পরে আমাদের দলেরই একজন বলল, ভাই এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমার গাটা ভারী হয়ে আসছে, হাত পা যেন অসাড় হয়ে যাবে। সবাই তখন বলল, আমাদেরও গা ভারী হয়ে গেছে। আমি তাদের বললাম, ধুর, অত ভয় পাস কেন, চল তো আগে, যা হবে দেখা যাবে। তারাও আর বেশি কিছু বলল না। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর হঠাৎ খুব জোরে গাছ ভাঙার শব্দ হতে লাগলো। মনে হচ্ছে কোনো হাতি এসে গাছগুলোকে ভেঙে দিচ্ছে। আর গাছগুলো বেশ বড় বড়। হঠাৎ একটা বিশাল গাছের ডাল আমাদের সামনে এসে পড়লো ধরার শব্দ করে। আমরা সবাই চমকে উঠলাম, কিন্তু ভাগ্যবশত আমাদের কারুর কোনো ক্ষতি হয়নি। আমরা আবার হাঁটতে লাগলাম সামনের দিকে। তারপর আমরা শুনতে পাই অনেক কারুর দৌড়ানোর শব্দ। মনে হচ্ছে অনেক কেউ যেন দৌড়ে এপার থেকে ওপার চলে যাচ্ছে। আমরা রীতিমতো কাঁপছি ভয়ে, কেউ কাউকে কিছু বলার মতন অবস্থায় নেই। আর কিছুটা চলার পর আমরা সেই কুয়োটার সামনে পৌঁছে যাই। কুয়োর সামনে পৌঁছে আমরা দেখি কুয়োর অপর প্রান্তে একজন নারী পিছন দিক ফিরে দাঁড়িয়ে আছে। আমরা তখন বেশ ভয় পেয়ে যাই। আমরা ভেবেই নিয়েছিলাম যে এটা কোনো অশরীরী। তারপর আমি সাহস করে তাকে আওয়াজ লাগাই, এই যে শুনুন, আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি জানেন না এখানে ভূতের উপদ্রব আছে? সে কোনো জবাব দেয় না। আমি আবার তার উদ্দেশ্যে বলি, কি হলো, কিছু বলুন। তখন সেই মহিলা হঠাৎ পিছনে ফিরে আমার দিকে তাকান। এতক্ষণ আমরা যাকে অশরীরী ভাবছিলাম সে আসলে আমার পাশের বাড়ির বৌদি। আমি তো অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাবি আপনি এখানে কি করছেন এত রাতে, তাও আবার একলা? ভাবি জবাব দেয়, এমনি এসেছিলাম। আমরা শুনে অবাক হয়ে যাই, কিন্তু এখন অনেক কিছু বাকি ছিল দেখার। হঠাৎ সেই মহিলা আমাদের সকলের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আমাদের গায়ের রক্ত তখন হিম হয়ে যায়। আমরা তখন প্রাণপণে ছুটে পালাই, যে যেখানে পারি সেখানেই ছুটতে শুরু করি আর মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি। প্রায় 40-45 মিনিট দৌড়তে দৌড়তে আমরা পাড়ায় এসে পৌঁছই এবং যে যার বাড়ি ঢুকে যাই। বাড়ি ঢুকে আমার মা বাবাকে আর এই বিষয়ে কিছু জানাই না, গিয়ে চুপচাপ
না খেয়েই শুয়ে পড়ি। তখন গরমকাল ছিল, তাই আমি ছাদেই শুতাম রাতে। ছাদে গিয়ে শুয়ে শুয়ে ফোনটা চালাতেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি দেখি এখন নাকি 11:30 বাজে। আমি তো পুরো আকাশ থেকে পড়ছি। আমরা খেলে জঙ্গলে ঢুকলাম 7:30টায়, আর জঙ্গলে কাটানো পুরো সময় ও বাড়ি অবধি আসার সময় মিলিয়ে এখন তো রাত 9টা 9:30 বাজার কথা। আমি কোনোভাবেই এই সময়ের হিসেব মেলাতে পারলাম না। যাই হোক, আমি শুয়ে শুয়ে আমার এক বন্ধুকে কল করলাম। তার সঙ্গে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ পর আমার চোখটা লেগে এসেছিল। আমি যে কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না। ঘুম ভাঙল তখন রাত ঠিক কাটায় কাটায় 3টে বাজে। উঠলাম, উঠে দেখি আমার সেই বন্ধু আমাকে প্রায় 20 বার মতন মিস কল মেরেছে। আমি তাকে কল করলাম। কিছুক্ষণ রিং হবার পর সে কল রিসিভ করলো এবং বলল, ভাই তুই ঠিক আছিস? তুই কি বলছিলিস ওসব? আমি বললাম যে আমি কি বলেছি, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। তারপর তো আমার আর কিছু মনে নেই। তারপর আমার বন্ধু আমাকে যা বলে সেটা শুনে আমি স্থির হয়ে যাই। সে বলে আমি নাকি কথা বলতে বলতে হঠাৎ বলে উঠি, ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। এই বলে নাকি আমি হাসতে শুরু করি। আর আমার আওয়াজ নাকি স্বাভাবিক ছিল না, আমার কণ্ঠ ছিল অনেকজনের মিশ্রিত কণ্ঠ। আমি তাকে বললাম, ডোন্ট ওয়ারি, আমি এখন ঠিক আছি। সে আমাকে বলে, ভাই তুই একটা ভালো হুজুর দেখা, তোর সাথে নিশ্চয়ই কোনো অশরীরই আছে। এই বলে সে ফোন কেটে দেয়। আমি ফোন রেখে শুধু ভাবছি যে কি দরকার ছিল দালালি মেরে ওখানে যাওয়ার। নিজের উপরই রাগ হতে লাগলো। তারপর আমি জল খাওয়ার জন্য নিচে গেলাম এবং গিয়ে দেখি সদর দরজাটা খোলা রয়েছে। এটা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম যে আমি তো আসার সময় দরজাটা দিয়ে এসেছিলাম, তাহলে কি মা বাবা বাইরে গেল? ভাবলাম যে একবার মা বাবার ঘরে গিয়ে দেখি, কিন্তু গিয়ে দেখলাম যে ওরা ঘুমোচ্ছে। তারপর আমার সন্দেহ হলো চোর ঢুকলো নাকি ঘরে। ভালোভাবে ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু কেউ কোথাও নেই। তারপর আমি ভাবলাম আমি কি তাহলে বাইরে গেছিলাম নাকি? কথাটা মনে হতেই একবার বাইরে দিয়ে ঘুরে দেখে এলাম, চারপাশটা দেখলাম। কিন্তু গিয়ে আমি যা দেখি তা দেখে আমি ভীষণ অবাক হয়ে গেছিলাম। আমি দেখলাম যে আমার পায়ের জুতো বাইরে একটি গাছের তলায় পড়ে আছে। আর এটা থেকে আমি নিশ্চিত হলাম যে নিশ্চয়ই আমিই বাইরে গেছিলাম। কিন্তু আমি তো এসে আর বের হইনি ঘর থেকে। তাহলে কি আমি ঘুমের ঘোরেই উঠে বাইরে গেছিলাম? তাহলে কি আমার বন্ধু সত্যি কথাই বলেছিল যে আমি ওরকম কথাগুলো বলেছি, যে আমাকে যেতে হবে, ও আমাকে ডাকছে? এবার আমার একটু চিন্তা এবং ভয় হতে লাগলো। তার মানে কি ওখান থেকেই কোনো অতৃপ্ত আত্মা আমার সাথে এসেছে? এসব অনেক রকম চিন্তা আমার মাথায় আসতে লাগলো আর মনে হতে লাগলো আজকের ঘটনাগুলোর কথা। ভাবলাম যা হয়েছে হয়েছে, দেখা যাবে পরে। গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। কলকাতাতে আমি পড়াশোনার জন্য যাচ্ছিলাম। ওখানে একটি ভাড়া বাড়িতে আমি থাকব। বাড়িতে পৌঁছে প্রথম দিন সব ঠিক ছিল, কিন্তু পরের দিন থেকে আমার ভীষণ শরীর খারাপ শুরু হয়। আমার প্রচুর জ্বর এসেছিল এবং মাঝে মাঝেই আমার পেটে ভীষণ ব্যথা হতো। মনে হতো যেন পেটে কেউ সূঁচ ফোটাচ্ছে। আর 7 দিন পরই পরীক্ষা। যদি এভাবে চলতে থাকে তাহলে আমি পরীক্ষায় বসতেই পারবো না। খুব চিন্তা হচ্ছিল আর অসুস্থতা ক্রমশ বেড়েই চলছিল। ডাক্তার দেখালাম, কিন্তু ডাক্তারও কিছু বলতে পারলেন না যে এই পেটে ব্যথার কারণ কি। তাও ডাক্তার কিছু ওষুধ দিলেন। 2 দিন ওষুধ খেয়ে অবস্থার একটু উন্নতি হলো না, বরং আমি যেন আরো শুকিয়ে যেতে লাগলাম। একদিন আমি দোকানে গেছিলাম কিছু কিনতে। তখন শরীরটা একটু ঠিক ছিল। যাওয়ার পথে একটা মাজার পড়ে। সেই মাজারের সামনে দিয়ে যাওয়ার সময় একজন হুজুর মাজারে প্রবেশ করছিলেন। তখন তার দৃষ্টি আমার উপর পড়ে এবং তিনি কিছুক্ষণ আমার দিকে অদ্ভুতভাবে তাকানোর পর আমার দিকে আসেন এবং এসে আমাকে টেনে এক চড় মারেন এবং আমাকে টানতে টানতে মাজারের মধ্যে নিয়ে যান। আমি পুরো অবাক হয়ে যাই। তার উপর ভীষণ রাগ হচ্ছিল আমার। মাজারে ঢোকার পর আমার আর কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। জ্ঞান ফিরতেই হুজুর আমাকে যা যা বলেন তা শুনে আমি বিস্মিত। তিনি জানান যে আমার উপর নাকি 5টা খারাপ মহিলা জিন ভর করেছিল, আর তারা নাকি আমার সমস্ত প্রাণ শক্তি শুষে নিচ্ছিল। আর কিছুদিন গেলে তারা নাকি আমায় মেরে ফেলতো, আমার সব রক্ত চুষে নিয়ে।
ঠিক সময় হুজুর তাকে না দেখলে আমার মৃত্যু নিশ্চিত ছিল। হুজুর তার উপর মানে জিনদের উপর এক ক্রিয়া করে তাদের বন্দি করে নিয়েছেন, আর তারা কখনো নাকি মুক্ত হবেন না। তাও হুজুর আমাকে একটি তাবিজ এবং একটি গুপ্ত কবজ দেন। এরপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি, আর সেই আত্মারা বা জিনরা আমার কোনো ক্ষতি করতে পারেনি। তো এটাই ছিল আমার ঘটনা। তোমাদের কি মনে হলো ওই মহিলাটি ওই কুয়োর কাছে দাঁড়িয়ে কি করছিলেন, আর মাস্টারজি কিভাবে রাতের বেলা ঘর থেকে বেরোলেন? এগুলোর উত্তর কমেন্টে জানিও শ্রোতা বন্ধুরা। এই ছিল আজকের ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সাবধানে আছেন। আমি ডক্টর আলিফ আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা আপনারা মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন, এবং যারা শুনছেন, যারা এখন নতুন জয়েন করছেন, তাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা আমাদের পেজ, আমাদের চ্যানেলটা একবার লাইক দিয়ে যাবেন, যাতে অন্য কেউ নোটিফিকেশন পাওয়ার সুযোগ পায়। এবং সাবস্ক্রিপশনের ক্ষেত্রেও আমরা একই কথাই বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেশি বেশি সাবস্ক্রিপশন আমাদের বেশি বেশি বুস্ট করতে হেল্প করবে। এখন যে ঘটনাটা বলবো সেটা জানেন সবাই, আপনারা পছন্দ করেন তার ঘটনা। মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি ঘটনাটা ভালো লাগবে। একদিন দুপুরবেলা জাহিদ ভাইয়ের কাছে ফোন আসতে থাকে একটানা অনেকক্ষণ, অচেনা নম্বর, এবং এই নাম্বার থেকে আগে কখনো ফোন আসে নাই। জাহিদ ভাইয়ের স্বভাব হলো, নম্বর যদি তিনি না চেনেন তিনি ফোন ধরেন না। এতবার টানা ফোন আসার কারণে জাহিদ ভাই পরে ফোনটা ধরে। একজন লোক সাহায্য চাইছিল তার মেয়ের ব্যাপারে। তার মেয়ে অসুস্থ আর হাসপাতালে ঘুরে ঘুরে ক্লান্ত তারা, কারণ কোনো রোগই ধরা পড়ছিল না, এবং শয়তানি অনেক ঘটনা ঘটেছে তাদের সাথে। তো তাকে জাহিদ ভাই শুরুতেই বারণ করে, কারণ জাহিদ ভাই তখন মন মানসিকতা ভালো ছিল না। তিনি বেশ অনেকক্ষণ জাহিদ ভাইকে বোঝান, কিন্তু জাহিদ ভাই কথা নাই, অটল ছিল একদম। ফোন রেখে দেওয়ার পর থেকেই তার বিবেকে সাই দিচ্ছিল না, এভাবে ফিরিয়ে দেওয়াটা কি ঠিক হয়েছে। তাই কিছুটা ভেবে তিনি সেই লোককে ফোন ব্যাক করে এবং আগে জাহিদ ভাইয়ের সাথে দেখা করতে বলেন। তো জাহিদ ভাইয়ের সাথে দেখা হওয়ার পর তিনি জাহিদ ভাইকে সব কিছু বলেন। ভদ্রলোকের নাম শহীদুল, বয়স 48-এর বেশি হবে না। তারা বরিশাল থাকে। তারা দুই ভাই। তারা বড় ভাইয়ের নাম জাহিদ ভাই মনে করতে পারছে না। তার বড় ভাইয়ের 2 ছেলে ছিল, যার মধ্যে বড় ছেলে কোনো কারণে পানিতে ডুবে মারা যায়। আর শহীদুল সাহেবের 1 মেয়ে ও 1 ছেলে ছিল। মেয়েটার নাম রুবি। সে ডাক্তারি পড়াশোনা করত। একদিন সন্ধ্যার পর সে বাড়ি ফিরছিল। যে রাস্তা দিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন তা একটা গ্রাম্য রাস্তা ছিল। রাস্তার 2 পাশে সুপারি বাগান আর জঙ্গলে ছিল ঘেরা। প্রথম একজন গ্রাম্য মহিলা তার সামনে থেকে দৌড়াতে দৌড়াতে পার হয়ে পিছনে চলে যায়, কিছু বলতে বলতে। তিনি এতটুকু শুনতে পারছিলেন, সেই মহিলা কাঁদছিলেন ফুপিয়ে ফুপিয়ে। রবি তার মতো করে এগিয়ে যাচ্ছিলেন। তাদের বাড়ির কাছে রাস্তার পাশে পুকুর রয়েছে একটা। সেই পুকুরের প্রায় কাছাকাছি আসার পরে পুকুর ঘেঁষা জঙ্গলের মধ্যে হারিকেন ও কুপির বাতি হাতে অনেক লাঠিসোঁটা নিয়ে কাউকে কেউ মারধর করছে। রবি মনে করলো পুকুরে মাছ চুরি হয়, তাই হয়তো চোর আজ চুরি করতে এসে ধরা পড়েছে, তাই মার খাচ্ছে। রবি উৎসুক হয়ে দেখার জন্য সেদিকে যায়। রবি দেখতে পায় একজন লোককে বেধড়ক মার দেওয়া হচ্ছে। হঠাৎ কোথায় একজন মাছ মারার টোটা নিয়ে সজোরে সেই লোকের বুকে ঢুকিয়ে দেয়। এটা দেখে রুবি ভয় পেয়ে চিৎকার দেয়, কিন্তু রুবি খেয়াল করলো ওর গলাতে কোনো শব্দ আসছে না। ঠিক তখন রুবি দেখলো সেই লোকগুলো তার দিকে তাকিয়েছে, যারা একজন লোককে মারধর করছিল। আর সেই লোকটাও তাকিয়েছিল যাকে মারধর করার এক পর্যায়ে বুক টোটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। রুবি পালাতে চেষ্টা করতে যে পুকুরের সামনে যে পড়ে যায়। একটা লোক রুবিকে টেনে তুলে দাঁড় করায় কোমর ডোবানো পানির মধ্যে। সেই লোকটি তাকে বোবাদের মতো করে বোঝাতে লাগলো তার বুকে খুব ব্যথা আর খুব মারছে তাকে এই লোকগুলো। কিন্তু রুবি কিছুই বুঝতে পারছিল না, আতঙ্কিত হয়েছিল, চিৎকার সে দিতে পারছিল না। রুবি অনুভব করলো পানির ভেতরে একটা চুলের মতো কিছু তার পা বেয়ে উপরে উঠছে। মেয়েটা আপ্রাণ চেষ্টা করছিল পুকুর থেকে উঠে যেতে, কিন্তু মূর্তিই হয়ে রইল, নড়াচড়া করতে পারছে না। ধীরে ধীরে রুবির পা বেয়ে উঠতে থাকা চুলগুলো ধীরে ধীরে পানির উপর উঠে এলো এবং রুবির গলা টিপে ধরে চাপ দিতে শুরু করলো। খালি জ্ঞান হারাবার আগে একটা জিনিস মনে ছিল, একটা মাথা পানিতে ডুবন্ত অবস্থায় রুবির দিকে তাকিয়ে হাসছিল। এদিকে রুবির আসতে দেরি হওয়ায় রুবির বাবা রুবিকে খুঁজতে যেয়ে পুকুরের পাড়ে বেহুশ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি দেখেন রুবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কোনোভাবে মেয়েটাকে বাসায় আনা হয়। তখন গ্রামের লোক
তাই তারা বুঝে নিয়েছিলেন রুবি ভয় পেয়েছে। রাতে এই মসজিদের ইমাম এসে রুবিকে ঝাড়ফুঁক করে দিয়ে যান। ভয়ে কাঁপতে কাঁপতে সেই রাতে রুবি ঘুমিয়ে যায়। সকালে রুবি তার মা বাবাকে খুলে বলে পুকুর পাড়ে সে কি দেখেছিল, আর সকাল থেকেই রুবির বুকে চিনচিন ব্যথা করছিল। ইমাম পুনরায় বাসায় এলে রুবি তাকে খুলে বলে সে কি দেখেছিল। সব শুনে ইমাম একটা তাবিজ দিয়ে দিল আর বলে দিল রাতে যেন রুবি একা না বের হয়। সেই রাতে রুবির মার ঘুম ভেঙে যায় কান্নার শব্দ শুনে। ফুপিয়ে কাঁদছিল একজন বৃদ্ধ মহিলা তার পায়ের সামনে বসে। সেই মহিলা ঘাড় ঘুরিয়ে তাকায় রুবির মায়ের দিকে। তিলে তিলে সমানভাবে যন্ত্রণা পাবে তোমাদের নাপাক রক্তের বংশধরেরা, এটা বলেই সেই মহিলা দাঁড়িয়ে যান এবং তার হাতে একজন পূর্ণ বয়স্ক ছেলের লাশ নিয়ে দাঁড়িয়ে যান। তা দেখে রুবির মা চিৎকার করতে শুরু করেন, কিন্তু তিনি বুঝতে পেলেন তার গলা দিয়ে শব্দ আসছে না। তিনি দেখলেন সেইভাবে দুই হাতে লাশটা নিয়ে সেই মহিলা হেঁটে বের হয়ে গেল তাদের ঘর থেকে। রুবির মা ভয় পেয়েছিলেন প্রচণ্ডভাবে, আর তিনি রুবির বাবাকে ডেকে তোলেন। সেই সময় তার মনে হলো তার মেয়ে হয়তো বিপদে আছে, তাই তিনি ছুটে যান রুবির ঘরের দিকে। আর যে তিনি আলো জ্বালিয়ে দেখতে পান রুবি ঘুমন্ত অবস্থায় ছটফট করছে, আর ওর ডান হাতের বাহুর দিকে কাপড় ছেঁড়া, সেখান থেকে রক্ত বের হচ্ছে। রুবির বাবা এসে রুবিকে জাগিয়ে তোলেন। জেগে উঠলে রুবি ওর মাকে জড়িয়ে কাঁদতে শুরু করে। পরে রুবির কাটা জায়গাটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। তো সকালে শহীদুল সাহেব তার বড় ভাইকে গেল 2 দিনের ঘটনা খুলে বলেন, মানে পুরো ঘটনাটাই খুলে বলেন। তার বড় ভাইয়ের পরামর্শে একজন কবিরাজকে ডেকে আনা হয়। সেই কবিরাজ এসে তার মতো করে রুবিকে পরীক্ষা করেন। এরপর জানতে চান কি হয়েছিল আর কিভাবে রুবির হাত কেটে গেল। তো উনি বলেন রাতে ওর ঘুম ভেঙে যায় ধস্তাধস্তি এবং কোলাহলের শব্দে। রুবি উঠে বসে দেখতে পায় একজন মহিলা ওর বিছানার পাশে দাঁড়ানো, মানে খুব কর্নার দিয়ে দাঁড়ানো, বিকটভাবে তাকিয়ে আছে তার দিকে। রুবি মা বলে ডাকতে লাগলো, কিন্তু গলা থেকে স্বর বের হলো না। ভয়ে রুবি তখন কাঁপছিল, আর সেই মহিলা দাঁড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল। একটু স্বস্তির নিঃশ্বাস নেবার আগেই সেই মহিলা আবারও সেই ঘরে প্রবেশ করে। ঠিক যেভাবে রুবির মা দেখেছিল সেভাবেই একজন পূর্ণবয়স্ক লোকের লাশ 2 হাতে নিয়ে সেই মহিলা দাঁড়িয়ে আছে। রুবি দেখতে পায় হাতে থাকা সেই লাশটার চোখ খুলে তাকিয়ে আছে রুবির দিকে। মেয়েটা খুব চেষ্টা করছিল, চিৎকার দিতে পারছিল না। এইবার সে দেখতে পায় সেই লাশটার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে, আর সেইভাবেই সে অপলকভাবে রুবির দিকে তাকিয়ে হাসছিল আর মৃগী রোগীদের মতো কাঁপছিল। আর তা দেখে রুবির শরীরও কাঁপতে থাকে, আর আতঙ্কের কারণে দুর্বল হয়ে বিছানায় পড়ে যায়। ওর মনে ছিল সেই মহিলা ওর কাছে এসে ওর হাতে কিছু দিয়ে আঁচড় দেয় এবং বলে এইভাবে তোর নাপাক রক্তগুলো বের করে ফেলে দেব। তারপর বলে সেই মহিলা বড় বড় হিংস্র দাঁত বের করে চিৎকার দিয়ে বলতে লাগলো তোর কলিজাটা ছেড়ে ফেলবো, বলেই ওর গলাটা টিপ দিয়ে ধরে। আর কিছু মনে ছিল না ওর। এরপর সব শুনে সেই কবিরাজ বলেন সন্ধ্যার সময় তিনি তার মা, মানে একজন জিনকে ডেকে আনবেন, যাকে তিনি মা ডাকেন। তার মাধ্যমে জানা যাবে কে এমন ভয় দেখাচ্ছে মেয়েটাকে। সেই বয়স্ক জিন সন্ধ্যার পর সরাসরি সেই কবিরাজের উপর ভর করেন। ভর হওয়ার পর সেই কবিরাজ কাত হয়ে পড়ে যান এবং চিকন পাতলা কণ্ঠে বলতে লাগলেন, এ কোথায় আমায় আনলি বেটা, আমি শক্তি হারাচ্ছি, আমি দুর্বল হয়ে যাচ্ছি। বলেই সে জিন আর্তনাদ করছিল। এত কিছুর মধ্যে কবিরাজের শিখানো পন্থায় তাকে জিজ্ঞেস করা হয়, আমার মেয়েটাকে দেখেন, কি সমস্যা একটু বলেন। তখন সে ভর করা জিন বলতে লাগলো আর্তনাদের মধ্যেই, দূরে নিয়ে যাও ওকে, যেভাবে তোদের বংশের বড় সন্তানগুলোকে আগে মেরেছে তোর এই আদরের মেয়েটাকেও মেরে ফেলবে ওরা। পালিয়ে যা 7 সমুদ্র দূরে, তোদের কর্মফল পাবে তোদের সন্তানেরা। কেন মেরেছিলি, কেন, ছারখার হয়ে যাবি। বলতে বলতে সেই জিন এবার বিড়বিড় করতে লাগলো, ছিঁড়ে ফেলবে, ডুবে মারছিল না, এর আগেরটাকে তো গলা টিপে মারছে, এভাবে বিড়বিড় করছিল। তার কথা না বুঝতে পেরে বারবার জানতে চাইছিল কে কাকে মেরেছে, কেন তার মেয়েকে মেরে ফেলবে। সেই জিন বলে তুই তোর মেয়েটাকে 7 সমুদ্র দূরে রেখে আয়, আমি তোকে সব বলবো, সব। এখন আমি শক্তি পাচ্ছি না, আমাকে নিঃস্ব করে ফেলছে এই শক্তি, এই তাকত। বলেই সেই কবিরাজের উপর ভর করা জিন চলে যায় সেখান থেকে। কোনো সমাধান না আসায় সেদিন সেই কবিরাজ 3টি তাবিজ লিখে দিয়ে যায়, একটি রুবির হাতে, একটি ওর ঘরে, এবং একটি বাড়ির ভেতরে থাকা গাছে ঝুলিয়ে দেওয়া হয়। প্রায় 3 দিন রুবির তেমন কোনো সমস্যা ছিল না। চতুর্থ দিন রাতে রুবির ঘুম ভেঙে যায় ওর মায়ের ডাকে। ওর মা ওকে ডাকছিল বাইরে থেকে। কিছু না ভেবে রুবি বাইরে বের হয়। গেটের বাইরে বা ডান থেকে একটা বিশাল কালো ছায়া রুবির উপর হামলে পড়ে। এরপর রুবির হুঁশ ফিরে সেই পুকুরের পাড়ের জঙ্গলের মধ্যে। তো সে চাঁদের আলো না থাকায় সেও দেখতে পাচ্ছিল চারদিক।
ধূপ করে একটা লোক এসে মাটিতে পড়ে গেল। সেই লোকটা কাতরাচ্ছিল আর অদৃশ্য কিছু তাকে আঘাত করছিল। এক একটা আঘাতে ফিনকি দিয়ে রক্ত ছুটে আসছিল। সেই লোকটা বলতে পারছিল না কিছু। হঠাৎ কিছু লোক জঙ্গল থেকে বের হয়ে এসে সেই লোকটার বুকে ধারালো কিছুতে আঘাত করে তার বুকটা চিরে ফেলার চেষ্টা করছিল। নড়তে পারছিল না, কিন্তু ভয়ে সে চিৎকার করছিল, যা সত্যি সত্যি আশেপাশের মানুষও শুনতে পাচ্ছিল। রুবি দেখলো লোকগুলো পৈশাচিকতায় মত্ত হয়ে কুপিয়ে কুপিয়ে সেই লোকটার বুক কেটে তার হৃৎপিণ্ড বের করে হই হুল্লোড় করতে করতে জঙ্গলে মিলিয়ে গেল। আর তখনই সেই মহিলা, যাকে রুবি আর রুবির মা দেখে, সেই মহিলা কোত্থেকে এসে রুবির চুল ধরে টেনে হিঁচড়ে সেই লাশটির কাছে নিয়ে যায়, যা হৃৎপিণ্ড কেটে নেওয়া যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে। সেই কাটা বুক, রক্ত দেখে প্রচণ্ড চাপের শিকার হয়ে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে সকালে রুবিকে না পেয়ে খোঁজাখুঁজি করে সেই পুকুরের পাড়ে আবারও পাওয়া যায়। অবস্থা বেগতিক দেখে একজন হুজুরের কাছে তারা সেদিন রুবিকে নিয়ে যায়। সেই হুজুর রুবির হাতে ফালাক নাস লেখা রূপার পাত দিয়ে বলে, হাতে চেপে রাখো, পাটটা গরম হয়ে গেলে যেন সে রেখে দেয়, এমনটা বলে দেয় সেই হুজুর। কিন্তু অনেকক্ষণ যাবৎ কিছু না হয় একটু অবাক হয়ে যান সেই হুজুর। সেই হুজুর বলেন, আরেকটা কাজ করে দেখতে হবে কে ওর ক্ষতি করেছে। আগামীকাল আসবো, একটা মুরগি কিনে রাখবেন, এটা বলে দেন সেই হুজুর। সেদিন রাতে রুবি তার মায়ের সাথে ঘুমিয়েছিল। মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। রুবি দেখতে পায় ওর মা পড়ে আছে, তার বুকটা কেন দানব চিরে ফেলে রেখেছে, হৃৎপিণ্ডটি যেন ধুক ধুক করছে, তা সে আবছা আবছা বুঝতে পারছিল। সে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে। আর তখনই ওর মায়ের লাশটা একটা বড় ধরনের কুকুর ঘরের ভেতরে ঢুকে পায়ে কামড় দিয়ে দ্রুত টেনে বের করে নিয়ে যাচ্ছে। দিক বিদিক না বুঝে রুবি মা মা করে ছুটে চলে যায় তার মাকে ধরতে। রুবি যখন দৌড় দিচ্ছিল তখন রুবির মনে হচ্ছিল অনেক লোকজন হই হুল্লোড় করতে করতে ওর পিছনে দৌড় দিচ্ছে। তখন হঠাৎ ওর সামনে থেকে আচমকা একটা টেটা এসে ওর বুকে ঢুকে যায়। এরপর রুবির আর কিছু মনে নেই। এদিকে রুবি যখন শুনছিল ওর পেছনে হই হুল্লোড় করতে করতে বেশ কিছু লোকদের দিয়ে ওকে ধরানোর চেষ্টা করা হচ্ছে, আসলে তারা ছিল ওর বাবা এবং চাচাতো মামাতো ভাই কয়েকজন। রাতে রুবির চিৎকারে ওর মায়ের ঘুম ভেঙে গেলে তিনি উঠেই রুবিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখন তিনি দেখতে পান একটা ছায়া সেই ঘর থেকে বের হয়ে গেছে। আর তখনই রুবি উঠে দৌড় দিয়ে বের হয়ে যায়। রুবি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পড়ে যে কাঁদতে শুরু করে। আর তখনই ওর বাবা এবং ভাইয়েরা এসে উদ্ধার করে। ওর মুখ দিয়ে ফেনা চলে এসেছিল। সেই রাতে রুবি ঘুমিয়ে রইল। সকাল থেকে একদম চুপচাপ গম্ভীর হয়ে বসে রইল রুবি। যার দিকেই তাকাতো সেই লোক রুবির জাহানের কারণে অস্বস্তি বোধ করতে লাগে। সেদিন সন্ধ্যায় সেই হুজুর আসে। তিনি এবার রুবিকে দেখেই বুঝতে পারছেন ওর সাথে কেউ আছে। রুবির সামনে তিনি একটা মোড়ক ছেড়ে দেন এবং কিছু দোয়া পড়তে শুরু করেন, কিন্তু কিছুই হলো না। হুজুর মনে করেছিলেন যে বদজিন হলে মোড়কটা মরে যেত, তাই এবার তিনি আহ্বান করতে শুরু করেন তাকে, যে রুবিকে নিজের আয়ত্তে রেখেছে। এতেও যখন কাজ হয়নি তখন সেই হুজুর বেশ কিছু সুতো বেঁধে দেন রুবির হাতে এবং কিছু পানি পড়া দিয়ে দেন আর কি। হুজুরের পর রুবির একটা কাপড়ে কিছু দোয়া পরে ফু দিয়ে মাটিতে রেখে দেন। এরপর একটা বেত হাতে নিয়ে যখন আঘাত করতে যাবেন সেই কাপড়ে ঠিক তখনই বিকট শব্দ হয়ে ধূপ করে অদৃশ্য কিছু সেই হুজুর এবং রুবির মাঝামাঝি জায়গায় এসে পড়ে। রুবি হঠাৎ দাঁড়িয়ে যায় এবং ঘাড় ঘুরিয়ে তাকায় হুজুরের দিকে। সেই হুজুরের গলা অদৃশ্য কিছু চেপে ধরে উপরে তুলে নিচে ফেলে দেয়। এরপর সবার সামনেই সে নিজের ডান হাত দিয়ে নিজের বুকে আঘাত করে খুবলানো শুরু করে। তা দেখে ওর ভাইয়েরা ওকে ধরে ফেলে। এদিকে সেই হুজুরটা কিছুটা আঘাত পেলেও সূরা ইয়াসিন পড়া শুরু করে দেন এবং রুবির কানে আজান দিতে থাকেন তার ভাইয়েরা। এক সময় নেতিয়ে পড়ে রুবি, কিন্তু সেই অদৃশ্য শক্তি ওকে ছেড়ে দেয়নি। সেদিন সেই হুজুর যাওয়ার সময় বলে যান মেয়েকে বড় কোনো আলেমকে দেখাতে, যে আছে আপনার মেয়ের সাথে সে খুব পাওয়ারফুল, তার পক্ষে সম্ভব না রুবিকে ঠিক করা। তো সেদিন থেকেই রুবি পুরোপুরো অদৃশ্য শক্তির কাবুতে ছিল। বিভিন্ন হুজুর কবিরাজ এসে দেখছিল, কিন্তু ফল আসছিল না। একদিন রাতে রুবি স্বপ্নে দেখলো একটা জঙ্গলের সামনেও দাঁড়িয়ে আছে, আর জঙ্গলের ভেতর থেকে কেউ একজন এগিয়ে আসছে রুবির দিকে। এটা দেখে ওর ঘুম ভেঙে যায়। আরও দেখতে পায় সেই জঙ্গলের সামনে বাস্তবেই রুবি দাঁড়িয়ে আছে। রুবি দেখলো ওর চোখের সামনে একটা লোক পড়ে আছে, যার বুকটা খুবলে খুবলে কুকুর কামড়াচ্ছে। লোকটা বেঁচে ছিল তখনও। আর তখনই রুবির বুকে তীব্র যন্ত্রণা শুরু হয়, রক্ত বমি করতে লাগে মেয়েটা। এরপর আর ওর কিছু মনে ছিল না। 3 দিন পর ওর জ্ঞান ফেরে হাসপাতালে। এদিকে নিজের আদরের মেয়ের এমন অবস্থা দেখে ভেঙে পড়ছিলেন শহীদুল সাহেব। দেশের খ্যাতনামা একজন আলেমের সাথে দেখা করতে চাইলে সেই আলেম তাকে 3 দিন পর আসতে বলেন। সেদিন শহীদুল সাহেব বাড়ি ফিরেন একা, রাত 11টা। মনে তার খুব বিষণ্ণ ছিল।
তিনি সেই পুকুর পাড়ে আসার একটু আগেই দেখলেন রুবি আব্বা আব্বা বলতে বলতে দৌড় দিয়ে তার সামনের দিক দিয়ে এসে জঙ্গলে থেকে ঢুকে যায়। তো হতচকিত হয়ে শহীদুল সাহেব দেখেন সেই জঙ্গলে হারিকেন কুপির আলো জ্বলছে। ওনার মনেই ছিল না এখন হারিকেন কুপি তেমন ব্যবহার হয় না। তিনিও দৌড় দেন এবং ভেতরে যে দেখতে পান তার মেয়েকে মারধর করছে কালো কাপড় পরা অনেকগুলো কালো ছায়া। তার মনে ছিল না যে রুবি তো হাসপাতালে, বাড়িতে আসা ওর পক্ষে সম্ভব না। মেয়েকে বাঁচাতে গেলে পেছন থেকে কেউ তাকে ধরে ফেলে। তিনি দেখতে পান রুবি যন্ত্রণায় কাঁপছে, ছায়াগুলো বারবার টোটা দিয়ে রুবির বুকে আঘাত করতে লাগলো এবং একসময় রুবির বুক থেকে হৃৎপিণ্ড বের করার চেষ্টা করতে লাগলো। তা দেখতে দেখতেই তিনি চিৎকার করছিলেন, মেয়েকে বাঁচাবার আকুতি জানাচ্ছিলেন। যখন শহীদুল সাহেব বলেন, আল্লাহ মাবুদ আমার মেয়েটাকে বাঁচান, তখন হঠাৎ রুবি বসে পড়ে আর শহীদুল সাহেবের দিকে তাকিয়ে রয়। ঘৃণা, রাগ, ক্ষোভ ছিল সেই চোখে। সেইভাবে খুবলানো রক্তাক্ত রুবি দাঁড়িয়ে নিজের হাতে হৃৎপিণ্ডটা বের করে শহীদুল সাহেবের সামনে ছুঁড়ে মারে। কষ্ট লাগে? এখন কষ্ট লাগে? আমার ছেলেটাকে এভাবেই তো মেরেছিলি তোরা। আমার বোবা ছেলেটা কি দোষ করেছিল? কেন এইভাবে আমার ছেলেটাকে খুন করে তোদের আয়েশ মেটেনি? কলিজাটাই বের করে ফেললি? ছাড়বো না তোদের, ওদের গুলোকেও নিয়েছি। তোর ভাইয়েরটাকে নিয়েছি, এবার তোরটাকে নিয়ে যাব। তোরা পাবি শাস্তি যা তোদের প্রাপ্য। এটা বলেই রুবি সেই শক্তি মিলিয়ে যায় অন্ধকারে। শহীদুল সাহেব বুঝে গিয়েছিলেন সবকিছুই। কোনোভাবে তিনি বাসায় ফিরে এসে তার বড় ভাইকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলেন। তারা দুজন বুঝতে পারেন এত কিছুর পেছনে 30 বছরের আগের ঘটনাই দায়ী। মূলত 30 বছর আগে তাদের এলাকায় পুকুরের জাল ফেলে মাছ চুরি করত কিছু লোক। এই চুরির কারণে লোকসান এবং হয়রানির ফলে গ্রামের লোকেরা ক্ষিপ্ত ছিল। তাই তারা গোপন পাহারা বসায় রাতের বেলা চোর ধরার জন্য। সেদিন শহীদুল সাহেবের গ্রামের 2 গ্রাম পরের এক গ্রামের একজন বোবা লোক রাতে পথে ভুল করে সেই গ্রামে ঢুকে যায়। যারা পাহারায় ছিলেন তাদের মধ্যে একজন তাকে ধরে ফেলেন, কিন্তু সেই বোবা লোক তাকে ডাকাত ভেবে তার কাছ থেকে ছুটে পালানোর চেষ্টা করেন এবং একটা জঙ্গলে লুকিয়ে পড়েন। আর এদিকে সেই লোক চিৎকার দিয়ে সবাইকে জানিয়ে দেয় চোর এসেছে বলে। সারা গ্রামের লোক যখন লাঠিসোঁটা নিয়ে কুপি হারিকেন দিয়ে তাকে খুঁজে বের করে, তখন বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না, আমাদের দেশের বীর উন্মত্ত জনতা হামলা করে পিটিয়ে মারধর করে তাকে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন সেই লোকের বুধে টোটা বিদ্ধ করে তাকে হত্যা করে। এবং সেই বীরেরা এতটাই উন্মত্ত ছিল যে লোকটার বুকটা দা দিয়ে চিরে ফেলে হৃৎপিণ্ড নিয়ে উল্লাস করেছে। শহীদুল সাহেব তখন 20 বছরের যুবক। তিনি তার বড় ভাই ও সেই লোকের গায়ে হাত তুলেছিলেন। পরে যখন জানাজানি হয় বেকসুর লোক হত্যা করা হয়েছে, তখন তারা পালিয়ে গিয়েছিলেন মিলিটারির ভয়ে। তারা পরে যখন ফিরে এসেছে তখন তারা শুনতে পেয়েছিলেন সেই লোকটার মা এই গ্রামে তাদের সবাইকে অভিশাপ দিয়েছিল। বলেছিল, আমার কলিজার টুকরাটার কলিজা তোমরা কেটেছ, তোমাদের সবার যারা আমার ছেলের গায়ে হাত দিয়েছ, আল্লাহ তোমাদের বিচার করবে, আর তোমাদের কলিজার টুকরাদের কলিজা এইভাবেই কেটে যাবে যেভাবে আমার ছেলেরটা তোমরা কেটেছ। শহীদুল সাহেবের বড় ভাইয়ের ছেলের বুকে ব্যথা করত। এইভাবেই একদিন পুকুরে বুকে ব্যথার কারণে পড়ে যায় এবং পানিতে ডুবে মারা যায়। আর এখন রুবির বুকে ব্যথা। তাই তারা দ্রুতই সেই আলেমের সাথে দেখা করেন এবং খুলে বলেন সবকিছু। সব শুনে সেই আলেম সাহেব তার কিছু ছাত্র জিনকে ডেকে নিয়ে আসেন এবং তাদের বলেন রুবির জন্য কিছু করতে। সেই জিনরা বলে, দেখুন, এটা এমন একটা বিষয় যার উপর কারো এখতিয়ার নেই। আমরা মেয়েটার জন্য চেষ্টা করব কিছু করতে, কিন্তু নিয়তিতে যা আছে তাই হবে। এটা শোনার পর আলেম বলেন, এটা কেন বললে তোমরা? বন্দি করো যে এমন করছে তাকে। সেই জিনেরা বলে, বন্দি করতে পারবো, কিন্তু সেই ঠিকই সব বন্ধন খুলে ফেলবে। আলেম তাদেরকে বলেন, কে সে যে তোমাদের বন্দিশাল থেকে পালাতে পারবে, আর কেনই বা এমন হবে? তাও এই 2 জনের সাথে আরও তো লোকজন জড়িত ছিল, তাই না? তো সেই জিনের উত্তর দেয়, এই হচ্ছে কারিন, সেই ছেলে হারা মায়ের কারিন। শোকে দুঃখে অভিশাপ দিতে দিতে সেই মা মারা গেছেন। এই অভিশাপ এখন এই কারিন বহন করবে। আপনি তো কেবল এই 2 জন ভাইয়ের সমস্যা জেনে বলেছেন, শুধুমাত্র তারা কেন ভুগবে? সবাই ভুগবে এবং ভুগছে। তার হাতে যারা জড়িত তারা সবাই ভুগছে। আরও অনেক কথা হওয়ার পর সেই জিনেরা অপারগতা প্রকাশ করে। এরপর বেশ কয়েক জায়গায় তারা গিয়েছিলেন। এর মধ্যে রুবির হার্ট দুর্বল হতে শুরু করে, শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। ঢাকায় এক আত্মীয়র বাসা আছে, তো জাহিদ ভাই রুবিকে দেখতে যায় পরের দিন ওনাদের সাথে। তাদের ঘরে ঢোকার পর জাহিদ ভাইয়ের মাথা ব্যথা করছিল খুব, তাই রিংটা হাতে পড়তে যায়, কিন্তু পরক্ষণে রিং পকেটে ঢুকিয়ে ফেলে। যেহেতু আগে একবার কারিনের ব্যাপারে অভিজ্ঞতা ছিল, তাই খুব সাবধান ছিল জাহিদ ভাই। তিনি রুবির পাশে বসায় কথা বলতে থাকে তার সাথে। বুঝতে পারছিল বুকের ব্যথায় কাতর ছিল সে। একটু শান্তি তিনি চাইছিলেন। হঠাৎ জাহিদ ভাই দেখে ঘরের ভেতরে ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে কেউ একটা লাফ দিয়ে রুবির উপরেই নিমেষে মিলিয়ে গেল।
আর রুবির বিছানায়, এবং রুবি তখনই কাঁপতে শুরু করে। যাতে বুঝতে পারে সেই কারিন এসে গেছে। যাতে উঠে দাঁড়ানোর আগেই রুবির বসে পড়ে এবং জাহিদ ভাইয়ের বাম হাত ধরে ফেলে। কুকুরের মতো জাহিদ ভাইয়ের সামনে এসে গন্ধ শুকতে শুরু করে। তারপর তাকে ছেড়ে দিয়ে তার দিকে তাকে চোখের ইশারা করে বুঝায় সে যেন চলে যায়। জাহিদ ভাই উত্তর নেয়, মাথা নাড়িয়ে না বলে। রুবি হঠাৎ 2 হাত দিয়ে নিজেকে আঘাত করতে শুরু করে। জাহিদ ভাই রিংটা বের করে রুবির কপালে চেপে ধরে আর রুবিকে ডাকতে থাকে ওঠার জন্য। রিং চেপে ধরতেই রিং গরম হতে শুরু করে, এমনকি জাহিদ ভাইয়ের হাত জ্বলতে শুরু করে। রুবি স্বাভাবিক হয়ে যায়, কিন্তু জাহিদ ভাইয়ের হাতের অল্প একটু চামড়া ততক্ষণে রিংয়ের তাপে জ্বলে গেছে। জাহিদ ভাই সচরাচর রিংটা ব্যবহার করে না, কিন্তু রুবির শরীরের অবস্থা দেখে তাকে এটা ব্যবহার করতে বাধ্য করতে হয়েছিল। সেদিন চলে আসে জাহিদ ভাই এবং রাতে আমির সাহেবকে শুরু থেকে পর্যন্ত সবকিছু বলে। সব শুনে তিনি বলেন, দেখো বিপদ আসন্ন, জানো যেতে পারে, বন্দি করার চেষ্টা করতে পারি, কিন্তু সফল হওয়ার সম্ভাবনা তেমন নেই। এছাড়া তোমার জীবনের ঝুঁকি আসতে পারে। তো জাহিদ ভাই আমির সাহেবকে বলে, এটাই তো করে আসছে এতদিন, তাই না? তখনও ঝুঁকি ছিল, এখনও আছে, আর থাকবেই। আপনি বলুন কি করতে হবে? আমির সাহেব বলেন, তোমরা ডেভেলপারের এমডির মেয়ের কথা মনে আছে? জাহিদ বলে, হ্যাঁ মনে আছে। আমি কিন্তু আগে এই ঘটনাটা একবার শেয়ার করেছিলাম জাহিদ ভাই, ডেভেলপার এমডির মেয়ের। তিনি বললেন, হুবহু সেই নিয়ম মেনে এই কারিনকে বন্দি করতে হবে। সেই সময় বাক্স ব্যবহার করেছি, এবার বাঁশের তৈরি বোতলে বন্দি করতে হবে। আর রুবির উপরে কিছুই করা যাবে না, সেই কারিনকে অন্য কোথাও আনতে হবে। এটা তোমাকেই করতে হবে, কারণ আমরা তাকে আনতে পারবো না। তার কথা মতো আমি রুবির সাথে জাহিদ ভাই রুবির সাথে দেখা করে ওর একটা কাপড় নিয়ে আসে। আসার আগে রুবির সাথে অনেকক্ষণ কথা বলে। ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তখন তার মধ্যে, আর সে বলেছিল এই বুকের ব্যথা তার আর ভালো লাগছে না। জাহিদ ভাই অন্তরে অন্তরে আতঙ্কে ছিল রুবিকে নিয়ে, তাই জাহিদ ভাই যা কেবল ওই রিংটা রুবির হাতে পরিয়ে দিয়ে আসে, তা ছিল তার কাছে। তো জাহিদ ভাই চলে আসার সময় রুবি বাবা ফোন দিয়ে বলেন রুবি উঠে বসেছে আর ওর বুকের ব্যথা একদমই নেই। জাহিদ ভাই রুবির সাথে কথা বলে ফোন রেখে দেয়। রাত 2টার দিকে জাহিদ ভাই রুবির ব্যবহার করা কাপড় জ্বালিয়ে দেয় এবং নিজেকে বন্ধ না করে উন্মুক্ত হয়ে সেই কারিনের অপেক্ষা করতে থাকে। আগুনটা নেবার সাথে সাথেই সেই কারিন ধাম করে এসে পড়ে জাহিদ ভাইয়ের সামনে এবং দানবীয় কণ্ঠে বলতে থাকে, আমাকে বন্দি করার শক্তি নেই তোদের, আর ওকে বাঁচাতে পারবি না তোরা। বলেই সেই কারিন জিন জাহিদ ভাইকে ধরতে এলে আমির সাহেব সামনে এসে পড়েন, যার কারণে সেই কারিন দূরে সরে যায়। তিনি তার মতো করে পড়ছিলেন দোয়া দুরুদ, আর সেই কারিন বিভিন্ন মানুষের কণ্ঠ নিয়ে জাহিদ ভাই ধোকায় ফেলানোর চেষ্টা করে। জাহিদ ভাই বাঁশের বোতল হাতে নিয়ে জাহিদ ভাই আমির সাহেবের নির্দেশ মোতাবেক সূরা রহমানের কিছু আয়াত পড়ছিল। এভাবে অনেকক্ষণ পর জাহিদ ভাইয়ের হাতে থাকা বাঁশের বোতলটা ভারী হতে শুরু করে এবং একসময় আমির সাহেবের কথা মতো জাহিদ ভাই বোতল বন্ধ করে ফেলে। কারিন বোতলে বন্দী হয়ে গিয়েছিল। জাহিদ ভাই স্বস্তি পাচ্ছিল, যাক মেয়েটা বেঁচে গেল। জাহিদ ভাই সূরা পড়ছিল জাহিদ ভাইয়ের মতো করে। আমির সাহেব বোতল নিয়ে চলে যাওয়ার জন্য জাহিদ ভাইয়ের হাত থেকে যখন বোতলটা নিবেন, ঠিক তখন বোতলটা ফেটে যায় এবং আগুন ধরে যায় বোতলটায়। জাহিদ ভাই হতবাক হয়ে গিয়েছিল। জাহিদ ভাই আমির সাহেবের দিকে তাকাতে গিয়ে দেখে সেই কারিন দাঁড়িয়ে আছে। রাগে ক্ষোভে গড়গড় করতে করতে তিনি হাওয়ায় মিলিয়ে যায়। এটা দেখে বিশ্বাস তো করতে পারছিল না জাহিদ ভাই যে এটা কি হলো। আমির সাহেব শুধু তাকিয়েছিল জাহিদ ভাইয়ের দিকে। জাহিদ ভাই প্রশ্নের উত্তর না দিয়ে উনি শুধু তাকে তুলে বসলেন এবং এটুকু বললেন, তৈরি থেকো। তো জাহিদ ভাই ওনাকে বললেন, কিসের জন্য? আমির সাহেব উত্তর না দিয়ে চলে যায়। তো জাহিদ ভাই চিৎকার করে একটার পর একটা প্রশ্নই করে যাচ্ছিল, কিন্তু তিনি চলে গেছেন ততক্ষণে। জাহিদ ভাই বুঝে গিয়েছিল রুবির ক্ষতি হবে আর আমির সাহেবের আর কিছুর করার নেই। তাই উপায় না পেয়ে নিরলসভাবে আমল করতে শুরু করে জাহিদ ভাই, এবং আল্লাহই পারেন সব কিছু মুহূর্তে পাল্টে দিতে। রুবির সাথে কথা হতে লাগলো দিনে কয়েকবার করে। রিংটাও ওর কাছে দেওয়ার পর থেকে ওর বুকের ব্যথা নেই, আর কোনো কিছু ঘটছেও না ওর সাথে। অনেক কিছু জল্পনা কল্পনা করতে থাকে জাহিদ ভাইয়ের মাথার মধ্যে। 4 দিন চলে যায়। এর পরের দিন ফোন আসে, রুবির অবস্থা খারাপ, খুব খারাপ, হাসপাতালে এখন ভর্তি। জাহিদ ভাই চলে যায় সেখানে, অন্তরের সেই জল্পনা কল্পনা আর ভয় নিয়ে। রুবি আইসিইউতে তখন, ডাক্তার অনুমতি দেননি। শহীদুল সাহেব জাহিদ ভাইয়ের রিং জাহিদ ভাইকে ফেরত দিয়ে দেয় এবং বলেন, দুপুরের খাবার খাওয়ার পর হঠাৎ ওর মা বলে ও পড়ে যায়, বমি হতে থাকে আর ফেনা বের হয় মুখ থেকে। জাহিদ ভাই হাসপাতাল থেকে আমির সাহেবকে স্মরণ করছিল, কিন্তু তিনি সাড়া দিচ্ছিলেন না। আর তার কিছুক্ষণ পর ডাক্তার বলেন, রুবি আর নেই। কলিজাটাই যে ধাক্কা লাগে, এমন কথা শুনলে সেই ধাক্কাটাই পেয়েছিল জাহিদ ভাই। জাহিদ ভাই বসেছিল দূরে, দেখছিল স্বজন হারানোর বেদনা কি জিনিস। জাহিদ ভাই নিজের বিশ্বাস নড়বড়ে হয়ে গেছিল। বের হয়ে চলে আসে জাহিদ ভাই। বাসায় রিংটা যতবার দেখছিল ততবার মোচড় দিচ্ছিল বুকে। তাই আমির সাহেবকে ডেকে এনে রিংটা ছুঁড়ে মারে জাহিদ ভাই তার দিকে, আর তাকে বলে, ত্যাগ করলাম সব কিছু। বলে সে চলে আসে ঘরের মধ্যে জাহিদ ভাই।
এভাবেই কেটে যায় কয়েকটা দিন। আমির সাহেব বাবার মতো আগলে রাখে এবং সেই সময় রেখেছেন, বুঝিয়েছেন, মনোবল দিয়েছেন, মনে করে দিয়েছেন অনেক কিছু। এভাবেই চলছিল। এর মধ্যে জাহিদ ভাইয়ের এক পরিচিত লোক বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলেন জাহিদ ভাইয়ের সাথে, কিন্তু মানসিকতা ভালো না থাকায় জাহিদ ভাই কারো ফোন ধরতো না। তো একদিন ফোন করার পর সে জাহিদ ভাইকে খুব জোর করে তার মামার একটা সমস্যার সমাধানের জন্য। তাই অনেক ভেবেচিন্তে সেই পরিচিত লোকের সাথে তার মামাকে তিনি দেখতে যান। তার মামার বাসায় যাওয়ার পর থেকে সেই পরিচিত লোকটিকে বলে পুরো ঘটনা শেয়ার করতে তার সাথে। তো তার মামার নাম হচ্ছে মামুন। আমরা আজকে মামুন ভাইয়ের কথাটা আজকে রাখলাম না, মামুন ভাইয়ের ঘটনাটা আজকে শেয়ার করলাম না। আমরা এটা কন্টিনিউশন নেক্সট এপিসোডে আমরা এটা প্রচার করব এবং ইনশাল্লাহ আপনাদের ঘটনাটা ভালো লাগবে। এই মামুন, তার প্রচণ্ড রকমের উৎসুক এবং চঞ্চল এই লোকটার ঘটনা আমরা নেক্সট দিন প্রকাশ করব। এবং আমরা জাস্ট একটু হিন্ট দিয়ে রাখি যে তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই সবসময় চেয়েছিল অদৃশ্য শক্তিকে নিজের বশে রাখতেন। এইটার সাথে আপনারা কিছুটা রিলেট করতে পারবেন অন্য ঘটনার, কারণ তিনি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় অশরীরে কিছু উপস্থিত অনুভব করতে পারেন। এই মামুন সাহেব তিনি ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে জানতে পারেন যারা এমন অনুভূতির অধিকারী তারা স্পেশাল হয়ে থাকে। তো আমরা এই ঘটনাটা নেক্সট এপিসোডে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা আমাদের আজকের জাহিদ ভাইয়ের ঘটনাটিও তো আপনাদের পছন্দ হয়েছে। আমরা আসলে আমি বলতে চাই যে জাহিদ ভাইয়ের ঘটনা পড়ে শেষ করা যাবে না, এত বড় বড় ঘটনা হয়। তো আপনারা যারা সাথে আছেন সাথে। আসসালামু আলাইকুম প্রিয় রিসেলার, এতক্ষণ শুনলেন আপনারা ভূত এফএম, যে একটি ভয়ঙ্কর গল্প, অনেকগুলো গল্প শুনলেন। এখান থেকে আপনার সাথে কোন ঘটনাটা মিলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকে শেয়ার করার পর আপনি জানতে পারবেন আপনার বন্ধুদের সাথে কোন ঘটনাটা ঘটেছিল জীবনে। আজকের একটি দুর্দান্ত গল্পের মাধ্যমে কিন্তু আপনার ফ্যামিলির সাথে এরকম ঘটনা ঘটতে পারে। অবশ্যই যদি আপনার জীবনের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন। আপনাদের গল্পগুলো আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব। একটি কথা না বললে নয়, আপনারা যারা ভিডিওটি দেখেন কে কোন জেলা থেকে ভিডিওটি প্লে করছেন অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন। এর আগে কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে আমাদের মাঝে। চট্টগ্রাম থেকে হালিমা খাতুন, ঢাকা থেকে নাদির হোসেন এবং কি নোয়াখালী থেকে শাকির আহমেদ। তো ভালোবাসার মানুষ এবং কি যে গল্প শুনতে ভালোবাসে, ভয়ঙ্কর গল্পগুলো ভূত এফএম যারা মূলত শোনে তারা কিন্তু অবশ্যই একটি করে কমেন্ট করে তাদের গল্পগুলো কিন্তু জীবনের সাথে মিলে গেছে। আপনাদের অবশ্যই যে আজকের যে ঘটনাটা শোনালাম এটা থেকে আপনারা শিক্ষা নিতে পারেন এবং কি ঘটনা আপনার জীবনের সাথে মিলে যেতে পারে বা আপনার কারোর সাথে মিলে গেছে এরকম হতে পারে। আপনার ফ্যামিলি বা আপনার বয়োজ্যেষ্ঠ লোকগুলো আছে, যে বয়স্ক লোক আছে তাদের সাথে মিলে যেতে পারে। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদের অতি উৎসাহিত করে ভিডিওটি বানানোর জন্য, মানে এগুলো গল্প বানাতে বাস্তব ঘটনার সাথে স্বয়ংসম্পূর্ণ কিন্তু মিল রয়েছে। যারা মানে গল্পগুলো কিন্তু অনেক আগে বেশি ঘটেছিল, বিশেষ করে মুরব্বী লোকদের কাছে গল্পগুলো শোনা যায় যাদের বাস্তবে রূপান্তরিত হয়েছিল। সো ডিয়ার ফ্রেন্ডস, গল্পগুলো ভালো লাগলে এবং কি আর যে রাসেল ভাই এরা কিন্তু প্রতিনিয়ত গল্প নিয়ে কাজ করে, আমরাও কিন্তু এই গল্প নিয়ে কাজ করি ভূত এফএম। যারা ভূত এফএমকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আর একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের নিত্য নতুন প্রতিদিন ভূত এফএম গল্পগুলো, হরর স্টোরিগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কি সবার আগে সাবস্ক্রাইব করলে একটি উপকার, আপনি কিন্তু সবার আগে উপভোগ করতে পারবেন। এবং কি আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে প্রতিদিন রাত 10টায় কিন্তু একটি করে গল্প আপলোড হয়ে যায়। ভয়ঙ্কর গল্পগুলো শুনতে চাইলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং কি আপনার বন্ধু বান্ধবের মাঝে, আপনার আশপাশের কাছে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে পৌঁছে দেবেন এবং কি গল্পগুলো শেয়ার করবেন যাতে তারাও এই গল্প থেকে শিক্ষা নিতে পারে, যেন গভীর রাত্রে একা একা বাইরে কেউ না যায়। আর যদি অতি প্রয়োজনীয় পরে বাইরে যেতে অবশ্যই কিন্তু আপনার 4-5 জন 2-3 জন মিলে বন্ধু বান্ধব মিলে আপনারা যে কোনো কাজ করবেন বা কোনো প্রয়োজন পড়লে আপনারা কারোর সাথে নেবেন, কারণ এগুলো গল্প কিন্তু বাস্তবের সাথে একদম মিলে যায় এবং কি বাস্তব ঘটনা ঘটে থাকে। তার জন্য কিন্তু অবশ্যই সাবধানতা করে দিলাম আপনাদের। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।